আগের দিন আমি ক্লাসে শুরু করছি, আই থিঙ্ক অনেকেই জয়েন করে নিয়েছেন। আমি 5 মিনিট পরেই জয়েন করেছি আজকে। তো আগের দিন আমরা কথা বলেছিলাম ডায়েটারি ম্যানেজমেন্ট নিয়ে। আমরা যেটা শুরু করেছিলাম প্রেগনেন্সি আর ল্যাকটেটিং মাদারের জন্য যে ডায়েটারি নিউট্রিশন হয় তার প্রথম পার্ট আমরা স্টার্ট করেছিলাম, যেখানে আমরা বেসিক্যালি আলোচনা করেছিলাম যে কি কি চেঞ্জেস হয়। আমরা পুরো প্রেগনেন্সিটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছিলাম, টোটাল 9 মান্থস কে। এবং একটা এমব্রায়ো মানে একটা ভ্রূণ থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ আই মিন একটা শিশু তৈরি হওয়ার পুরো প্রসেসটাকে মধ্যে যে যাওয়ার সময় মার এবং শিশুর দেহের কিন্তু অনেক অনেক পরিবর্তন হয়। তো আমি একটু ছোট্ট করে জিজ্ঞাসা করব, আমরা আহ কোন ট্রাইমেস্টারকে কত উইকসে আমরা রেখেছিলাম? তো কারোর কেউ কি বলতে পারবে আমাকে যে সেকেন্ড ট্রাইমেস্টার কত নম্বর উইক থেকে স্টার্ট হয় এবং কোন কত নম্বর উইকে শেষ হয় সেকেন্ড ট্রাইমেস্টারটা? 13th week সেকেন্ড থার্ড আর 26th শেষ হবে, কারণ 3 months করে এক একটা ট্রাইমেস্টার। পারফেক্ট। আই মিন 13 থেকে স্টার্ট হয় 27 অব্দি, 27 অব্দি হয়। আবার 28 থেকে শুরু করে 38 অর 40 উইকসে কিন্তু লাস্ট ট্রাইমেস্টারটা হয়ে যায়। তো ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা দেখেছিলাম যে বেশি কমপ্লিকেশন ফার্স্ট ট্রাইমেস্টার, রাইট? তো ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক বেশি কমপ্লিকেশন আমরা দেখে এসেছিলাম। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা দেখেছিলাম অনেক কমপ্লিকেশন, যেখানে ফার্স্ট অফ অল ওয়েট গেইন। আগেই প্রেগনেন্সিতে বলে রাখা ভালো যে প্রেগনেন্সিতে মোটামুটি একটা আইডিয়াল বডি ওয়েট, ফিমেলের একটা বডি ওয়েট যেটাই থাকুক না কেন, তার থেকে তার আরো 11 থেকে 16 কেজি বেড়ে যায়। 11 থেকে 16 কেজি বেড়ে যায়, সেটা অলমোস্ট 19 বিএমআই থেকে 24 এর থেকে অনেক বেশি বিএমআই হয়ে যায়। আর এই এক্সট্রা ওয়েটটা কেন? শুধুমাত্র মার নিজের জন্য নয়, সেক্ষেত্রে তার বাচ্চার জন্য তাকে এক্সট্রা এনার্জির দরকার হয়। কারণ একটা বাচ্চা যখন আসছে তখন তার বডি ফর্মেশন জন্য, তার ব্রেন ফর্মেশন এর জন্য, তার হার্ট, লাংস, কিডনি, এভরিথিং হয়তো তারা, কারণ একটা অ্যাডাল্টের মতো করে তার ফর্মেশন হয় না, বাট একটা বাচ্চার যখন আহ তৈরি হওয়া শুরু হয় তখন কিন্তু তারও কিন্তু একটা প্রপার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুরু হবে। কারণ অঙ্গ প্রত্যঙ্গ যদি কাজ না করে সেক্ষেত্রে কিন্তু ডিফল্ট হওয়ার চেষ্টা থাকে, অনেকই সম্ভাবনা থাকে। তাই ফার্স্ট ট্রাইমেস্টার শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। ডক্টরের অবশ্যই কনসালটেশন ছাড়া কোনো রকম মেডিকেশন নেওয়া উচিত নয়। এবং প্রেগনেন্সিতে দেখা গেছে এই নর্মাল প্রেগনেন্সি তো ঠিক আছে, যেটা আমরা জানি যে ফেলোপিন টিউব হয়ে এমব্রায়োটা এসে গিয়ে কোথায় স্থাপিত হচ্ছে না, জরায়ুতে, যেটা হচ্ছে ইউটেরাসের লাইনে গিয়ে, দেওয়ালে গিয়ে জমা হচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে ছোট থেকে একটা পরিণত শিশু ওখানেই থাকে। এবং আহ তাকে কিভাবে, সে কিভাবে তার মার শরীর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নেয়, মানে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন নেয়, তাকে কি বলে? যেই মাধ্যমে, ভেরি গুড, ভেরি ভেরি গুড। তো বেসিক্যালি প্ল্যাসেন্টার মাধ্যমে, যেটাকে আমরা নাড়ি বলি, সেই নাড়ির মাধ্যমে কিন্তু নিউট্রিশন, যে যাবতীয় নিউট্রিশন, অক্সিজেন এবং প্রয়োজনীয় নিউট্রিশন সবকিছু কিন্তু সে মার শরীর থেকে পাচ্ছে প্ল্যাসেন্টার মাধ্যমে। এবং তার শরীরে আবার মানে এই ভ্রূণের শরীরে যাবতীয় ওয়েস্ট প্রোডাক্ট, মানে যেটা বর্জিত প্রোডাক্ট, দূষিত পদার্থ থাকে, সেটা কিন্তু আবার সেই প্লাসেন্টার মাধ্যমে সেই মার শরীরে ছেড়ে দেয়। মার শরীর থেকে আবার সেটা মূত্র এবং মলের মাধ্যমে এবং পার্সপিরেশন মাধ্যমে, মানে মানে ঘামের মাধ্যমে কিন্তু সেটা আবার মার শরীর থেকেও বাইরে বেরিয়ে আসে। তো আমরা মোটামুটি ফার্স্ট ট্রাইমেস্টারে পড়েছি যে কি কি প্রবলেম গুলো হয়। সেদিন আগের দিন আমরা আলোচনা, আরেকবার তুমি একদম হালকা করে আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে বেসিক্যালি আমরা দেখেছি সামান্য স্পটিং হতে পারে, কনস্টিপেশনের একটা হিউজ প্রবলেম থাকে। কনস্টিপেশন যেহেতু প্রজেস্টেরন হরমোনটা বেড়ে যায়, তো
তো এবং প্রোজেস্টেরন হরমোনের সাথে বেড়ে যাওয়ার সাথে সাথে কি হয়, ডাইজেশনের একটা ইস্যুস হয়। যা খাচ্ছে তাতে নয় সে এক তো হতে পারে মা খেতেই পারছে না, ভীষণ নজিয়া ভমিটিং এর একটা সমস্যা হচ্ছে, সেটা তো হতেই পারে। যাই খেতে নিজের পছন্দের খাবার সে অন্য সময় খুব ভালো খায়, কিন্তু ওই টাইমটা প্রেগনেন্সির টাইমটা সে হয়তো ভালো খেতে পারছে না, তার মানে কাছাকাছি গেলেই হয়তো খুব গন্ধ লাগছে, খুব মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে, তো সে খেতে পারে না। একটা সেটা হতে পারে, এবং ডাইজেশনও প্রপার হয় না, যার জন্য বলা হয় প্রচুর ফাইবার রিচ খাবার খেতে। ফাইবার কি, যেটা ফাইবার বেসিক্যালি হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটাতে প্রচুর পরিমাণে জল ধারণ করার ক্ষমতা থাকে। ফাইবার বেসিক্যালি জল ধারণ করার ক্ষমতা থাকে, যেটা প্রচুর পরিমাণে স্টুল তৈরি করতে পারে আমাদের পাচনতন্ত্রে, এবং সেটা বাল্ক হিসেবে স্টুল বার করে দিতে পারে বর্জ্য পদার্থকে সমেত। এবং এই ফাইবারের কিন্তু আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে আমাদের স্যাটাইটি বজায় রাখে, মানে হচ্ছে আমাদের অনেকক্ষণ ধরে খিদে পেতে দেবে না। ফাইবার এই জন্য যথেষ্ট প্রয়োজনীয়। তাই ফাইবার অল্প একটু খেলেই আমরা দেখেছি পেট ভরে যায়। কিরকম ফাইবার সব থেকে এনরিচ যদি খাবার বলি, ফাইবার যেকোনো সবজির মধ্যে, যেকোনো শাকের মধ্যে, ফলের মধ্যে তো পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় ওটস, আহ তারপরে হচ্ছে বার্লির মধ্যে অল্প বিস্তর আছে, ওটস বেসিক্যালিতে পাওয়া যায়। এবং আমরা এখন কিনোয়া বলে, আমরা জানি না কতটা পরিচিত, বাট কিনোয়া খুব বেশি চলন নেই এখানে, আমি বলবো না। কিনোয়া এগুলো হচ্ছে এক একটা দানা শস্য। এবং মিলেটস, রাগি, জোয়ার, বাজরা, এগুলো আমরা শুনেই থাকি। হয়তো পশ্চিমবঙ্গে খুব বেশি চল নেই রাগি, জোয়ার, বাজরা, যেটা রাজস্থান, যেটা সাউথ ইন্ডিয়া রাগি প্রচন্ড ভাবে ইউজ করা হয়। তো দিজ আর অল মিলেটস। এই মিলেটস গুলো ইউজ করা হয় কেন? নর্মাল টাইমে তো ইউজ করা হয়, এবং প্রেগনেন্সিতেও বেশি ইউজ করা হয়। কারণ হচ্ছে এক তো মিলেটস এর মধ্যে আয়রন বেশি থাকে, দ্বিতীয়ত হচ্ছে ফাইবার এত বেশি থাকে, এবং তৃতীয়ত হচ্ছে এরা কার্বোহাইড্রেট আছে, কিন্তু এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফর্মে আছে। তো মিলেটস গুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট যত বেশি থাকবে, তত কি হবে, এক তো খিদে পেতে দেবে না, দ্বিতীয়ত অনেকক্ষণ ধরে আমাদের খিদেতে পেতে দেবেই না, এবং তার সাথে জল ধারণ ক্ষমতাটা এতটা বেশি থাকবে যে আমাদের বডি প্রপার হাইড্রেশন করতে পারবে, এবং স্টুল ভালো পরিমাণে স্টুল তৈরি হবে, এবং ডেফিকেশনস এর কোনো প্রবলেম হবে না। মানে হচ্ছে আমাদের বডিতে এক্সেস বা ওয়েস্ট প্রোডাক্টটা কোনোভাবেই থাকবে না, সেটা থ্রু স্টুল তৈরিও হবে এবং বেরিয়েও যাবে। এবং আর সমস্যা দেখা গেছিল ব্রেস্টের, যেটা হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট আরো বেড়ে যায় এই ফার্স্ট ট্রাইমেস্টারে। এবং আরেকটা দেখেছিলাম আমরা, যেটা হচ্ছে এই সময় ফ্যাটিক, অ্যানিমিয়া, এবং প্রচুর মানে হচ্ছে মূত্র প্রস্রাব একটা প্রবণতা বেড়ে যায়। কারণ হচ্ছে ফ্যাটিক কেন, আগে বলি, ফ্যাটিকটা হচ্ছে যেহেতু এক তো অক্সিজেন রিটেনশন, বডিতে যে অক্সিজেন রিটেনশন, সেটা একটা কি নিজের, শুধুমাত্র নিজের সেলফ রিকভারির জন্য থাকে। মানে আমার বা একটা যে কোনো পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের নিজের যতটা অক্সিজেন প্রয়োজন কেন না, মানে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগানোর জন্য, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে অক্সিজেন পেলে তবেই গিয়ে সে এনার্জি প্রোডাকশন করছে। এনার্জি পেলে, যেমন আমাদের ব্রেনে যদি অক্সিজেন না পৌঁছায় এবং গ্লুকোজ যদি না পৌঁছায়, তাহলে ব্রেন কাজ করা বন্ধ করে দেবে। সেরকম যে কোনো মাসেলসেও যদি অক্সিজেন না পৌঁছে, অক্সিজেন কি করবে, কোনো এনার্জি প্রোভাইড করবে না, যার জন্য আহ অক্সিজেন এখানে কি, অক্সিজেন তো থাকতেই হবে, এবং তার সাথে মাসেলকে কাজ করার জন্য মাসেলে যে গ্লাইকোজেন দরকার সেটাও দরকার। এক্সেস গ্লুকোজই সেটা মাসেলে গিয়ে গ্লাইকোজেন রূপে জমা হয়ে যায়, তো সেটাও খরচ করতে হবে, না হলে মাসেলস মুভমেন্ট করতে পারবে না। তো যখন কোনো গর্ভবতী মহিলা তার ফ্যাটিক এই জন্য দেখা যায়, এক তো সে নিজের জন্য অক্সিজেন নিচ্ছে, তার বডি সেরকম ভাবে অক্সিজেন নিতে প্রস্তুত, এবার তার ভ্রূণস্থ সন্তানের জন্য তাকে এক্সট্রা অক্সিজেন নিতে হচ্ছে। সেই অক্সিজেনটা অনেক সময় সেটা কোয়ান্টিটিতে কম হয়ে যায়, অ্যামাউন্টে যতটা নিজের দরকার এবং বাচ্চার দরকার পুরোটা অ্যামাউন্ট নিতে পারে না অক্সিজেন। তখনই শর্ট ব্রিথনেস বা হাঁপানি, বা এই টায়ার্ডনেস, বা এই যে একটু কাজ করলেই হাঁপিয়ে যাওয়া ব্যাপারটা চলে আসে। অ্যানিমিয়াও সেম। অ্যানিমিয়া হচ্ছে রক্তের মধ্যে আয়রন কন্টেন্ট যখন কমে যায়, আমাদের হিমোগ্লোবিন যখন ড্রপ করে যায়। আমরা জানি ইন্ডিয়ান উইমেনদের ক্ষেত্রে মোটামুটি হিমোগ্লোবিন অন্তত 10 থাকা উচিত, 10 থেকে 12-র মধ্যে অন্তত থাকা উচিত। যখনই 9 বা 8 বা ম্যাক্সিমাম যখন 7 হয়ে যায়, তখন কিন্তু তাকে অ্যানিমিক কন্ডিশনস বলা হয়। এই অ্যানিমিক কন্ডিশনে কিন্তু
রক্তাল্পতা থাকলে শুধুমাত্র নিজের শরীরের অসুবিধা কেন, মানে শ্বাস নিতে প্রবলেম কেন, ভ্রূণেরও কিন্তু মৃত্যু হতে পারে, কারণ সে অক্সিজেন ক্যারি করতে পারছে না, তার এনাফ ব্লাডে এনাফ আয়রন নেই যে আয়রন অক্সিজেনটাকে ক্যাপচার করতে পারবে বা ধরে রাখতে পারবে, সেই ক্ষমতা হারিয়ে ফেলে, সেই জন্য রক্তাল্পতা একটা কন্ডিশন দেখা যায়। এবং যেহেতু ইউটেরাসের মধ্যে গিয়ে মানে একটা বাচ্চা যখন জন্মের প্রস্তুতি নিচ্ছে, ইউটেরাসটা কি আস্তে আস্তে বাড়তে থাকছে, ইউটেরাসটার চাপে অনেক সময় কি হয়, ইউরিনারি ব্লাডারটা প্রেসার পড়তে থাকে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে। তো তখন কিন্তু প্রেগনেন্ট উইমেনদের সাধারণ মানুষদের মতো কিন্তু প্রস্রাব চেপে রাখার কোন রকম তাদের মধ্যে এই প্রবলেম, মানে সে প্রস্রাব চেপে রাখতে পারে না, মানে তাকে ঘন ঘন যেতে আসতে হয়। তো সেক্ষেত্রে জল ওয়াটার ইনটেক তো তার করতেই হবে, নাহলে তার কনস্টিপেশনের প্রবলেম হবে, এবং প্রপার হাইড্রেশনও রাখতে হবে। তার সাথে যেহেতু জরায়ুর সাইজ বাড়তে বাড়তে সেটা ইউরিনারি ব্লাডারে গিয়ে অনেক সময় সাইড হয়ে যাচ্ছে, মানে ইউরিনারি ব্লাডারটাকে বাধা দিচ্ছে, তার জায়গা পাওয়া যাচ্ছে না বলে। তো সেই সময় কিন্তু এই জন্য প্রস্রাবের প্রবণতাটা অনেক বেড়ে যায়, ইউরিন ধরে রাখতে পারে না। আচ্ছা, আমরা সেকেন্ড ট্রাইমেস্টার নিয়ে অলরেডি বলেছিলাম যে বিশেষত বেলি বেড়ে যাওয়াটা, লোয়ার অ্যাবডোমিনাল আয়তন বাড়াটা সেকেন্ড ট্রাইমেস্টারে বেসিক্যালি দেখা যায়। এই জন্য কনস্টিপেশন এগুলো তো থাকেই, তার জন্য হট ওয়ার্ম বা যদি মানে জলের মধ্যে যদি কেউ স্নান করেন তাহলে সে অনেকটা উপকার পাবে, অনেকটা রিলিফ বোধ করবে। এবং এর জন্য কিন্তু অনেক সময় ব্যাক এক মানে হচ্ছে পিঠের বা শিরদাঁড়ার সমস্যাও দেখা যায়, কারণ একটা বড় বেলিতে যখন একটা কেউ সন্তান ক্যারি করছে তখন কিন্তু তার পিঠের বা স্পাইনাল কর্ডের উপরেও কিন্তু প্রেশার পড়ে। তাই জন্যই বলা হয় যে কোনো রকম হেভি যন্ত্রপাতি বা হেভি কাজ করবেন না, সেটা হতে পারে যে মানে মাজা ধোয়া করা যাবে না, কিছু বাসন মাজা যাবে না, বা হতে পারে কাপড় কাচা যাবে, যেটা ভল হয়ে নিচু হয়ে করতে হবে, সেই সমস্ত কাজ করা যাবে না, কোনোভাবেই কাজ করা যাবে, বেশি সিঁড়ি চড়া যাবে না, সেটাও কিন্তু তার পিঠের পক্ষে মানে সমস্যা তৈরি করতে পারে। আর থার্ড ট্রাইমেস্টার বেসিক্যালি কি হয়েছিল, থার্ড ট্রাইমেস্টারে বেসিক্যালি মার হচ্ছে সমস্যা, তো মা ভুগছেই, ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার মা তো ভুগতেই থাকে, তো সেক্ষেত্রে মার বডি অনেকটাই হ্যাবিচুয়েশন হয়ে গেছে কমপ্লিকেশন গুলো দেখতে দেখতে। এবং পুরো মানে বাচ্চার ডেভেলপমেন্ট, শিশুর ডেভেলপমেন্ট বেসিক্যালি কিন্তু তখন থার্ড ট্রাইমেস্টার থেকে স্টার্ট হয়, যেখানে শিশু অল্প অল্প দেখতে পায়, শুনতে পায়, এবং তার হার্ট ডেভেলপমেন্ট হচ্ছে, তার লাংস, কিডনি এগুলো আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকে। ইনফ্যাক্ট তার বোন ডেভেলপমেন্ট তো হয়। সেজন্য আমরা দেখেছি একটা বাচ্চার বোনস, মানে যার আমি যদি মাথায় হাত দিই সেই স্কালটা খুব নরম হয়, খুব তুলতুলে, মানে খুব সাবধানে তাকে বাচ্চাকে ক্যারি করতে হয়, কারণ তার ওই বোন ডেভেলপমেন্ট সবে সবে হয়েছে, কারণ এটা থার্ড ট্রাইমেস্টারে শুরু হয়েছে, তো তারপরে তো আর বেশি টাইম পাইনি, 3-4 মাস, মানে 3 মাসের মাথা মাথায় তাকে বেরিয়ে আসতে হয়েছে। তো এই জন্য খুব ধীরে সুস্থে কিন্তু তার আস্তে আস্তে বোন ডেভেলপমেন্ট হচ্ছে, এবং যত বড় হবে সে তার বোনের স্কার্পটা আস্তে আস্তে সেটা শক্ত হতে থাকে। আচ্ছা, তো ফিটাস এবং মাঝে মাঝে সে ওই সময়টা তার চোখের মনি শুরু হতে, মানে মনি ফুটে ওঠা বা চোখ ফুটে ওঠা যাকে আমরা বলি, সেটা শুরু হয়। এবং সে মাঝে মাঝে মার এই ইউটেরাসের মধ্যে তার পজিশনস কিন্তু অনেক সময় চেঞ্জেস হয়, ঠিক আছে, এই থার্ড ট্রাইমেস্টারে। তো এই সময় থার্ড ট্রাইমেস্টারেও কিন্তু মার শরীরেও আরেকটু কিছু কিছু চেঞ্জেস দেখা যায়, সেটার মধ্যে হচ্ছে যে অনেক সময় দেখা যায় স্কিনের ইচিং তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে যে অ্যাঙ্কলেটস বা ফেস বা ফিটে জল জমে যাওয়া, যে ইডিমার যে সমস্যা সেটা হচ্ছে, এটা কোনো সল্ট ইনটেক করেছে সে বেশি বা সোডিয়াম ইনটেক বেশি হয়েছে বলে সেজন্য হচ্ছে, সেরকম নয়, কিন্তু এটা থার্ড ট্রাইমেস্টারের একটা পার্ট, মানে থার্ড ট্রাইমেস্টারে অনেক সময় কিন্তু জল জমে যেতে পারে, সেই জন্য মুখ, চোখ, হাত, পায়ের পাতা এগুলো কিন্তু ফুলে যায়, এবং কেউ যদি হাত দেয়, হাত দিয়ে টিপে দেখার চেষ্টা করে, তখন কিন্তু দেখে যে সেটা দেবে যাচ্ছে, মানে ওর মধ্যে জল আছে। যখনই মানে ডেলিভারি হয়ে যায় তখন কিন্তু এই এক্সেস ওয়াটার গুলো বডি থেকে বেরিয়ে যায়, এবং তখন কিন্তু তারপরে কিন্তু সে একদম নর্মাল হয়ে যায়। আচ্ছা, এবার নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস নিয়ে আমি একটু কথা বলবো। নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস আমি আগেও আলোচনা করছিলাম যে
একটা ইন্ডিয়ান সেডেন্টারি মহিলা স্ট্যান্ডার্ড হাইট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড হাইট আমি বলতে পারি সেক্ষেত্রে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হাইট মহিলাদের জন্য বলা হয় যে 5'6" or 5'7", ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে তার যা তার যা পার ডে তার যা ক্যালোরি রিকোয়ারমেন্ট, সেটা 500, সেটা 1500 হতে পারে, 1600 হতে পারে, 1700, সেটা তার হাইট অনুযায়ী, আমি বারবার বলছি সেটা তার হাইট অনুযায়ী। কিন্তু এখানে একটা মানে এটা এই WHO, আমরা বলার তো কেউ নেই, ICMR এবং WHO এটা রেকমেন্ডেশন আছে, যেটাতে লেখা আছে যে ইন্ডিয়ান উইমেন স্ট্যান্ডার্ড হাইট মানে ওই 5'6", 5'7" এর তার সেডেন্টারি লাইফের ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 1900 কিলো ক্যালোরি, 1900 কিলো ক্যালোরি। এবং প্রেগন্যান্সিতে তার কিন্তু মোটামুটি আরো 300 থেকে 350 কিলো ক্যালোরি এক্সট্রা নিতে হবে, 300 থেকে 350 ক্যালোরি এক্সট্রা নিতে হবে, এরকম বলা আছে WHO এবং ICMR এ, যে প্রথম ট্রাইমেস্টার মানে ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু এক্সট্রা 150 ক্যালোরি যাবে, এবং সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে, আর যেহেতু আরো মানে ভ্রূণের ডেভেলপমেন্ট বেড়ে যাচ্ছে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে তৈরি হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, তো তখন কিন্তু আরো বেশি এনার্জির প্রয়োজন। তো সেই জন্য তো ওই সময়টা কিন্তু 300 থেকে 350 কিলো ক্যালোরি বেশি রাখতেই হবে সেকেন্ড এবং থার্ড বা ফাইনাল ট্রাইমেস্টারে। এবং কেন বেশি দরকার ক্যালোরি সেটা তো আর বলার বাহুল্য রাখে না, যে যেহেতু আমাদের সেডেন্টারি লাইফ একটা নর্মাল বডিতে আমি কাজ করি বা না করি, তাতেই আমার কিন্তু ইন্টারনাল কাজগুলো করার জন্য আমার মিনিমাম একটা মানে ইন্টারনাল, এই যে আমি কথা বলছি তাতে কি আমার হার্ট বন্ধ আছে, না আমার শ্বাস প্রশ্বাস আমি নিতে পারছি না, না আমার এক্সপিরিয়েন্স মানে আমার রেচন তন্ত্র কাজ করছে না, সব তন্ত্র কিন্তু একসাথে কাজ করছে। সে আমি কাজ মানে আমি এই অফিসে আপনাদেরকে এসে পড়াচ্ছি, আপনারা ওই পার থেকে পড়া শুনছেন, সেই সময়ও আপনাদের শরীরেও হচ্ছে এবং আমার শরীরেও হয়ে যাচ্ছে। তো এই মিনিমাম ইন্টারনাল ফিজিওলজিক্যাল মানে কাজগুলো অ্যাক্টিভিটিস গুলো করার জন্য মিনিমাম একটা এনার্জির প্রয়োজন। তো সেক্ষেত্রে তার ভ্রূণস্থ যে সন্তান আছে সেই সন্তানের চাহিদার জন্য মানে প্রয়োজনীয় তাকে নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন দিতে হলেও তাকে একটা মিনিমাম এক্সট্রা এনার্জিও তার শরীরে দিতে হবে। তো বেসিক্যালি এই 300 থেকে 350 কিলো ক্যালোরিটা যেটা বললাম যে ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম ট্রাইমেস্টারে 150 ক্যালোরি এক্সট্রা দিতে হবে, মানে 1900 প্লাস। আমি যদি একটা সেডেন্টারি যেটা আমি ধরলাম যে স্ট্যান্ডার্ডের যার 1900 প্রতিদিন লাগে, তাহলে তার ফার্স্ট ট্রাইমেস্টারে কত লাগবে, আরো 150 বেশি, 1900 মানে হচ্ছে তার 2050 কিলো ক্যালোরি লাগবে তার ফার্স্ট ট্রাইমেস্টারে। আর সেকেন্ড ট্রাইমেস্টারে কত লাগবে, মোটামুটি ধরে নিতে হবে তার সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যাটলিস্ট 2200 থেকে 2250 কিলো ক্যালোরি লাগবে, 2200 থেকে 2250 কিলো ক্যালোরি লাগবে। এই এখনই প্রশ্ন আসতেই পারে এবং পরেও আসবে আশা করি, যে আমরা কিভাবে বুঝবো যে কত কোন খাবারে কত কিলো ক্যালোরি আসছে এবং কতটা নিতে পারছে কি পারছে না, মানে এক্সেস হচ্ছে কি ডেফিসিয়েন্সি হচ্ছে, সেটাই বা কি করে বুঝবো। তো বোঝা যায় মানে হচ্ছে এটা এখন আমরা বুঝতে পারবো না, সেটা বুঝতে পারবো যখন আমরা ইন্টার্নশিপ ক্লাস হবে। আপনাদের প্রত্যেকের তো ইন্টার্নশিপ ক্লাস হবে কোর্সের মানে থিওরি ক্লাস শেষ হওয়ার পরে, তখন আমরা ক্যালোরি ভ্যালু কাউন্ট করাই, প্রত্যেকটা খাবার থেকে কত করে আমরা পাচ্ছি সেটাও কাউন্ট করা যায়, এবং সারাদিনে আমি টোটাল কত খেলাম, ব্রেকফাস্টে কত খেলাম, লাঞ্চে কত খেলাম, ডিনারে কত খেলাম, সেটা নিয়ে পুরোটা টোটাল করলে আমরা পেয়ে যাব আজকে গোটা দিনে 24 ঘন্টার মধ্যে আমি যা খেয়েছি, কত ক্যালোরি খেয়েছি, কত ক্যালোরি আমি বার্ন করেছি মানে এই যদি আমি ওয়ার্কআউট করি, যদি আমি হাঁটি, যদি আমি সুইমিং করি, সাইক্লিং করি, যাই করি না কেন তাতে কত বার্ন হচ্ছে সেটাও কিন্তু জানা যায়। তো প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে এনার্জিটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা 300 থেকে 350 কিলো ক্যালোরি অবশ্যই বা বেশি রাখতেই হবে। এছাড়া মোটামুটি দেখা গেছে যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কার্বোহাইড্রেট এক্সেস রাখা, যদি আমরা আগে 70 to 80% আমরা যদি আমরা আগে 70 to 75% আমরা কার্বোহাইড্রেট থেকে আমাদের পুরো টোটাল ক্যালোরি যদি আমরা ইনটেক করতাম, সেটা কন্টিনিউ থাকে, কিন্তু তার মধ্যেও সিম্পল কার্বোহাইড্রেটটা কম চুজ করতে হবে,
কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা কিন্তু বেশি চুজ করতে হবে। তো সিম্পল কার্বোহাইড্রেটটা কত চুজ করব আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কতটা চুজ করব সেটা যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে সিম্পল কার্বোহাইড্রেট যেরকম আমি সারাদিনে ব্রেকফাস্টে আমি হতেই পারে আমি ব্রেড খাচ্ছি, কেউ খাচ্ছে হয়তো মুড়ি খাচ্ছে, কেউ রুটি খাচ্ছে, তো বা কেউ ওটস খেলো যেটা আমি বললাম, স্মুদি বানিয়ে খেলো, সেটা ফলের সাথে, সেরকম একটা কার্বোহাইড্রেট থাকবে। আর হয়তো লাঞ্চে ভাত খাচ্ছে, সেটা একটা কার্বোহাইড্রেট, মেইন কার্বোহাইড্রেট সোর্স গুলো আমি বলছি, ঠিক আছে। এবং হয়তো বিকেলে একটু হালকা মুড়ি খাচ্ছে, আবার মুড়ি খাচ্ছে বা খই খাচ্ছে, সেটাও হতে পারে, এবং রাতে আবার রুটি খাচ্ছে। তো এখানে মেজর মিল গুলো আমি যদি দেখি, ব্রেকফাস্ট, লাঞ্চ, প্রত্যেক জায়গায় আমি কার্বোহাইড্রেট রেখেছি, রাইট? প্রত্যেক জায়গায় আমি কার্বোহাইড্রেট রেখেছি, এবং কার্বোহাইড্রেট মধ্যে সিম্পল কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি, মুড়ি, খই, এইগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যেই পড়ে। কারণ এগুলোর কোনটা সিম্পল কার্বোহাইড্রেট কোনটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আশা করি আমি জানি, যেটা থেকে যে সমস্ত খাবার খেয়ে আমরা তৎক্ষণাৎ আমরা গ্লুকোজ পাই, আমাদের বডি ভেঙে গ্লুকোজ বানিয়ে দিতে পারে, সেই সমস্ত খাবারকে আমরা সিম্পল কার্বোহাইড্রেট বলি। আর যেই খাবার মানে শর্করা জাতীয় খাদ্যই, যে খাবারগুলো খেয়ে আমাদের খুব ধীরে ধীরে গ্লুকোজটা বাড়তে থাকে, তাদেরকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলি। এবং অনেকক্ষণ ধরে আমাদের পেটে থাকে, আমাদের পেটটাকে ভর্তি যায় এবং ব্লাড সুগার লেভেলটা স্পাইক হয়, কিন্তু খুব ধীরে ধীরে আমাদের ব্লাড সুগার লেভেলটা স্পাইক করে। একেবারে সিম্পল কার্বোহাইড্রেট মতো নয়, যেটা খাওয়ার পরে তৎক্ষণাৎ গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল গিয়ে ওরা ব্লাড সুগার লেভেলকে হাই করে, সেই কার্বোহাইড্রেট আমি চুজ করবো না। যতটা কম চুজ করে দেয় তত মঙ্গল। কারণ এই প্রেগন্যান্সির সময় অনেক সময় দেখা গেছে জেস্টেশনাল ডায়াবেটিস হয় মহিলাদের, জেস্টেশনাল ডায়াবেটিস হয়, যেটা ওই সময় মানে ওই ডিউরিং দ্যাট পিরিয়ড অফ টাইম, ডিউরিং দিস 9 months হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, যেক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, ইনসুলিন প্রোডাকশন বেড়ে যাচ্ছে, এবং যার জন্য ইনসুলিন বডিতে তৈরি হতে পারছে না বলে যাই কার্বোহাইড্রেট খাচ্ছে, সেই কার্বোহাইড্রেটটা ইনসুলিনের মাধ্যমে কোষে গিয়ে আর সেটাকে এনার্জিতে কনভার্ট করে ইউটিলাইজ করতে পারছে না। সেটা ক্রমশ কি হচ্ছে, ব্লাড স্ট্রিমে গিয়ে জমতেই থাকছে, বারংবার জমতেই থাকছে, এবং তার জন্য কি হচ্ছে, যেটা আমার নর্মাল ব্লাড সুগার লেভেল, একটা মানুষের সারাদিনে যে ব্লাড সুগার লেভেল থাকে পিপি এবং ফাস্টিং পিপি মানে হচ্ছে একদম সকালে এবং খাবার পরে, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে যদি কেউ এরকম ভাবে ব্লাড সুগার লেভেল যদি তার মানে বাড়তে থাকে, এবং সে যদি কোন রকম ডায়েটারি মডিফিকেশনস না করে। ডায়েটারি মডিফিকেশনস একটা তাকে অবশ্যই ডক্টর কনসালটেশন করতেই হবে, এবং তার ওভারঅল সারাদিনের খাওয়া দাওয়াতেও কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি খেতে হবে। সিম্পল কার্বোহাইড্রেট মানে হচ্ছে যেগুলো চিনি দেওয়া জুস হতে পারে, এনি সুগারি ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস, জুস, এছাড়া জাঙ্ক ফুডস, ঠিক আছে, এবং যে কোনো পিজা, পাস্তা, এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের সিম্পল কার্বোহাইড্রেটস এর মধ্যে, যেগুলো তৎক্ষণাৎ গিয়ে আমাদের ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেয়। এবং কোনো ক্যান্ডি, চকলেটস, প্রোটিনস বার বলে এখন অনেক জায়গায় আপনি প্রোটিনস বার পাবে, হ্যাঁ কিছু কিছু জায়গায় সুগার অ্যাডেড থাকে, কিছু কিছু জায়গায় সুগার অ্যাডেড থাকে না। তো নো সুগার অ্যাডেডটাই আমাদের মানে চুজ করলে বেটার হয় আমাদের ক্ষেত্রে। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যান্ডিজ বা চকলেটস, এগুলো হচ্ছে তৎক্ষণাৎ আমাদের ব্লাড সুগার লেভেলকে বাড়ায়। অনেক সময় মরশুম হয়, মা খেতে চায় কিছু কিছু সময়, বা আমি যদি 15 দিনে একদিন খেলাম, এটা আমার কোনো প্রবলেম হবে না, তাতে আমার ব্লাড সুগার লেভেলও মেনটেন থাকবে, আমার কমপ্লিকেশনসও হবে না, আমার ডায়াবেটিস ধরা পড়লেও সেটা মার্জিনাল বা মেনটেন থাকবে, মেনটেন করতে পারবো। কিন্তু এই সমস্ত খাবারগুলো যদি আমি অ্যাভয়েড করতে না পারি, প্রত্যেকদিন 4 বেলা করে খাচ্ছি যদি হয়, তাহলে কিন্তু যতই আপনি মেডিসিন নিন না কেন, যতই আপনাকে ডাক্তার আপনাকে বলেছে যদি কারেন্ট আনেন, আপনার কিন্তু ডায়াবেটিস শুধু মেডিসিন নিয়ে কন্ট্রোল করা সম্ভব নয়। ডায়েটারি মডিফিকেশন ছাড়া জেস্টেশনাল ডায়াবেটিস এবং নর্মাল ডায়াবেটিক টাইপ 2
কোনোটাই কিন্তু সামলানো সম্ভব নয়। এছাড়া ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আরো সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটিন। কারণ হচ্ছে মার যা প্রোটিন দরকার সেটা তো পেতে হবেই, তার সাথে তার ভ্রূণস্থ সন্তানের মাসেল বিল্ড আপ করতে হবে। তো অল্প অল্প করে মাসেল বিল্ড আপ করতে হবে, 1 মাস 2 মাস থেকে শুরু করে তার মাসেল বিল্ড আপ হওয়া স্টার্ট করে। তো মাসেল বিল্ড আপটা কি করে হবে? সেটা একটা ছোট্ট কোষ থেকে এসেছিল, XY or XX ক্রোমোজোম দিয়ে একটা সেলে এসে জরায়ুতে স্থাপন হয়েছিল, তারপরে তাকে বাড়তে হবে। তো বাড়ছে, তো প্রতিনিয়ত সে বাড়ছে, কারণ সে প্রপার প্রোটিন পাচ্ছে। প্রোটিন হচ্ছে আমরা জানি মাসেল বিল্ড আপের জন্য খুব ইম্পর্টেন্ট। তো বাচ্চার গঠন মাসেল বিল্ড আপের জন্য কিন্তু প্রোটিন নিতেই হবে। এবং দেখা গেছে পার ডেতে মোটামুটি 20 থেকে 21 গ্রাম এক্সট্রা প্রোটিন চাই। মানে এক্সট্রা প্রোটিন কি হিসাব করে বললাম, সেটা হচ্ছে এত আমি বললাম যে বলেছিলাম আগের দিন যে প্রোটিন ইনটেকটা কিভাবে হিসেব হয়, যে আপনার আইডিয়াল বডি ওয়েট যত তার সাথে আমরা 0.8 গ্রামকে ইনটু করি, মানে গুণ করি। তো সেই যেই 0.8 গ্রামকে গুণ করার পর আপনার আইডিয়াল বডি ওয়েট তত গ্রাম হচ্ছে আমার প্রোটিন চাই। এবং যে প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রতিদিনে এক্সট্রা 20 থেকে 21 গ্রাম করে আমার প্রোটিন এক্সট্রা অ্যাড অন করতে হবে। তো আমরা জানি যে আমরা ফিওনাতে অবভিয়াসলি যারা আসলে তারা জানেন যে এখানে আমরা কোনো নন ভেজ প্রোটিনস আমরা অ্যাডভাইস করি না। আমরা বেসিক্যালি ভেজ প্রোটিনস আমরা অ্যাডভাইস করে থাকি অ্যাজ পার আওয়ার সিইওস কনসার্ন, যেখানে আমরা র ফুডস এবং আমরা ভেজিটেরিয়ান প্রোটিন মানে প্ল্যান্ট প্রোটিনকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, এবং নন ভেজিটেরিয়ান প্রোটিন গুলোকে যতটা সম্ভব বলি অ্যাভয়েড কর। কিন্তু সেটা অনেক ডিফারেন্ট সিনারিওস তো থাকে, তো সেটা আলাদা। বাট আমি বলে রাখছি 20 গ্রাম প্রোটিনস আমরা বেসিক্যালি প্রোটিনস আমরা কোথা থেকে পাই আমরা জানি, রাইট? যে কোনো ডাল জাতীয়, ডাল, বিনস হতে পারে, মুগ, মুসুর, ছোলা, মটর, এই সমস্ত ডাল, এবং দুধ, এবং দুধ থেকে তৈরি দুগ্ধজাত যে কোনো জিনিস যেটা আছে পনির, ছানা, দই, এগুলো থেকে আমরা পেতে পারি অ্যাজ আ ভেজিটেরিয়ান। অর আমি প্ল্যান্ট প্রোটিন বা ভেজিটেরিয়ান গ্রুপ বললাম। প্ল্যান্ট প্রোটিন মানে যেটা শুধুমাত্র ডাল গুলো থেকে পাবো, বিনস, রাজমা, মুগ, মসুর, ছোলা, এগুলো হচ্ছে প্ল্যান্ট প্রোটিন। মিল্ক প্রোটিন, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে না তারা তো মিল্কও খেতে পারে, কেন খেতে পারবে না? তো মিল্ক প্রোটিনে কি কি থাকে? মিল্ক প্রোটিন যেটা বললাম দুধ থেকে পাওয়া, ছানা, দুধ, দই, পনির, এগুলো হচ্ছে মিল্ক প্রোটিন পাওয়া যায়। এবং নন ভেজ প্রোটিনস এর মধ্যে আসে হচ্ছে মাছ, মাংস, ডিম। তো এগুলো প্রোটিনের সোর্স হিসেবে আমরা নিতে পারি। বাট অ্যাজ ফিওনা আমরা মিল্ক প্রোটিনটাকে একটু কম এবং সব থেকে বেশি প্রাধান্য দিই ভেজ প্রোটিনকে, মানে প্ল্যান্ট প্রোটিনকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো সেভাবে ইনক্লুড কিন্তু বেশি করতে হবে। মানে হচ্ছে সয়াবিন খাওয়া যাবে। সয়াবিন ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন ইজ দেয়ার ইন সয়াবিন। যার থাইরয়েড নেই, আর যদি থাইরয়েড না থাকে এবং তার যদি প্রোটিন মানে সয়াবিন খেতে কোনো গ্যাস, অ্যাসিডিটি, অম্বুলেশন কোনো সমস্যা না থাকে, ডেফিনেটলি তাকে অন্তত একবার দিনে সয়াবিন রাখা উচিত। যে কোনো সবজির মধ্যে দিয়ে সে খেতে পারে, বা আলাদা কোনো একটা মানে সবজি বানিয়ে নিল, সেটাও সয়াবিনের একটা তরকারি বানানো, সেটাও হতে পারে, সেটাও করতে পারে। বাট এই জন্য বলা সয়াবিন ইজ আ হিউজ সোর্স অফ প্রোটিন সোর্স। তো সেই জন্য অবশ্যই সয়াবিন কারণ থাইরয়েড এবং কারণ যদি এতে কোনো অ্যালার্জি না থাকে, ডেফিনেটলি অ্যাজ আ প্ল্যান্ট প্রোটিন কিন্তু সয়াবিন নেওয়া যাবে। আর প্রোটিন আরো ইম্পর্টেন্ট কেন? প্রোটিন ইম্পর্টেন্ট একটা বললাম যে বাচ্চার ভ্রূণস্থ সন্তানের মাসেল ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট। এবং প্ল্যাসেন্টা যেটা তৈরি হয়েছে, এটা তো একটা মাংস, মানে মাংস দিয়েই তৈরি। প্ল্যাসেন্টা তো একটা মাংস। তো প্ল্যাসেন্টা যখন ফার্স্ট ট্রাইমেস্টার থেকে প্ল্যাসেন্টা তৈরি হয়েছে মার আর সন্তানের মধ্যস্থ, তখন তো ওই প্ল্যাসেন্টাকে কাজ করানোর জন্য প্ল্যাসেন্টার পুরোপুরি গঠনের জন্য তো প্রোটিন দরকার, যেটা মার বডি থেকে ফিটাসকে সমস্ত নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন পাস অন করে দিতে পারবে। তো সেই জন্য প্ল্যাসেন্টা তৈরির জন্য প্রপারলি প্রোটিন কিন্তু ভীষণভাবে জরুরি। নেক্সট বলবো
কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে যদি আমি আরেকটু আলোচনা করি সেটা হচ্ছে ফ্যাট। ফ্যাট কিন্তু নর্মাল ইনটেকেই থাকে, ফ্যাট কিন্তু বাড়ে না। এটা কিন্তু বলা বাহুল্য এরকম যে ওয়েট বাড়াতে হবে মানে অনেকেই আমাকে কোয়ারি করে যে ওয়েটটা তাহলে কি করে বাড়াবে। ওয়েট তো বাড়াতে হবে মোটামুটি হেলদি যদি একটা প্রেগনেন্সি মানে হতে হয় তাহলে মোটামুটি 11 থেকে 15 কেজির মতো ওয়েট বাড়ে। কারণ সেই হেলদি ওয়েট ইনক্রিজটা কিভাবে করবো। তো সব থেকে বড় কথা এত কার্বোহাইড্রেটও মোটামুটি সেম থাকে বা রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো 10% বাড়লো, 10% বাড়লো, এবং সেটাও বাড়লে কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাই পোর্শনটা 10% বাড়াবো। সিম্পল কার্বোহাইড্রেটে কিন্তু খুব বেশি চেঞ্জেস হয় না। এবং তার সাথে আরেকটা যেটা কনস্ট্যান্টলি থাকে হচ্ছে ফ্যাট রিকোয়ারমেন্ট। ফ্যাট কিন্তু আইডিয়ালি আপনার এবং আমার নর্মাল টাইমে যেই পরিমাণ বডিতে দরকার, যেটা হচ্ছে 25 থেকে 30 গ্রাম খাবার থেকে আমরা মানে ফ্যাটের থেকে যে এনার্জিতে পাই সেটা কিন্তু ফুলফিল ওই টাইমেও করতে হবে। তো অবশ্যই সেই সময় এরকম না যে আমি এক্সট্রা ফ্যাট খাবো, মানে তেল ঘি যত এক্সট্রা করে দিয়ে রান্না করে এনার্জি বাড়াবো না। বেসিক্যালি তাতে কিন্তু ওয়েট বাড়লো, আপনার কাজের কাজটা হলো, ওয়েট হয়তো বেড়ে গেলো এবং আপনার এই সমস্যা ফ্যাট আপনি বাড়িয়ে ফেললেন। ফ্যাট এত বেড়ে গেল যেটা আপনার পরে ডেলিভারির পরে পোস্টমর্টমের ক্ষেত্রে সেই ফ্যাট বার করতে বা সেই ফ্যাট বানাতে কিন্তু মানে আপনার বডি থেকে রিডাকশন করতে কিন্তু পায়ের মাথায় পড়ে মানে মাথার গাম পায়ে পড়ে যাবে। তো সেক্ষেত্রে কোন ফ্যাট চুজ করবো না, হেলদি ফ্যাট চুজ করবো। যেমন অয়েল সারাদিনে যেমন 10 to 15 ml অয়েল ইউজ করা হয়, সেটা তেল হিসেবে হোক সেটা ঘি হিসেবে হোক ইউজ করা হয়, সেটা ইউজ করা যাবে রান্না সমস্ত ক্ষেত্রে ইউজ করা যাবে। এবং ভালো ফ্যাটস কিভাবে অ্যাডাল্টস করবো যেটা মার জন্য শরীরের জন্য ভালো এবং বাচ্চার জন্য খুব উপকৃত, তার সন্তানের জন্য উপকৃত, সেটা হচ্ছে গুড ফ্যাটস। গুড ফ্যাটস পাওয়া যায় আমি আগের দিনও বলেছি, সেটা হচ্ছে বিভিন্ন নাটস সিডস এগুলো থেকে সব থেকে বেশি গুড ফ্যাটস পাওয়া যায়। এছাড়া যারা মাছ খান তাদেরকেও বলে থাকি মাছের যে তেল সেটা কিন্তু অসাধারণ ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস পাওয়া যায়। তাই মাছের তেল কিন্তু কেউ তেমন মোটা হয় না। অনেকেরই মিসকনসেপশন থাকে, অনেকেরই খুব চিন্তা থাকে ফ্যাট রিডাকশনের জন্য, আচ্ছা আমি মাছের তেলটাও খেতে পারবো না। অ্যাকচুয়ালি মাছের তেলটা সব থেকে বেশি উপকারী, রাদার দেন চিকেন মাটন বিফ পোর্ক এইগুলোর যে ফ্যাট থাকে সেই ফ্যাটটা আমাদের বডিতে কোলেস্ট্রল বাড়ায়, আমাদের আর্টারি মানে ক্লগড করে দেয়। কিন্তু মাছের তেলে যে ফ্যাটটা থাকে ম্যাম সেটা আই হ্যাভ এ কোশ্চেন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম বলছি যে যারা ফ্যাট লসের জন্য মানে ডায়েট করে, ঠিক আছে, তো নাটস তো অনেক হাই ক্যালোরিজ থাকে, তো হুম অনেককে তো সাজেস্ট করা যায় না, তো ওর মানে বিকল্প হিসেবে কি সাজেস্ট করা যায় ওই সময়টা? দেখুন নাটসে আপনি কোন নাটস ইউজ করছেন সেটা ডিপেন্ডেবল। সেটা হচ্ছে যে আপনি যদি আমন্ডস সাজেস্ট করতে পারেন, আমের এমন কোনো ক্যালোরি বাড়ায় না। আপনি কাজু অত সাজেস্ট নাই করতে পারেন, ক্যাজু প্রচুর হাই ক্যালোরি, তো ক্যাজু আপনি সাজেস্ট করবেন না। বা খেলেও খুব অল্প, হয়তো সপ্তাহে একদিন কি মাসে মাসে 2 বার খেলো সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি আমন্ডস সাজেস্ট করতেই পারেন, উইচ ইজ লাইক সারাদিনে মোটামুটি আমরা 6টা থেকে 7টা আমন্ডস খেতেই পারেন। এবং আর ম্যাডাম পিনাট বা পিনাট বাটার, আপনি হ্যাঁ বলুন। ম্যাডাম বলছি ম্যাডাম পিনাট বা পিনাট বাটার জাতীয় দ্রব্য কি সাজেস্ট করা যেতে পারে? হ্যাঁ নর্মাল চিনেবাদাম আপনি সাজেস্ট করতে পারেন, ডেফিনেটলি আপনি চিনেবাদাম সাজেস্ট করতে পারেন। তো অবশ্যই হ্যান্ডফুল বা আপনার ওই 5 গ্রাম কি 10 গ্রাম ম্যাক্সিমাম। তো পিনাট বাটার যদি আপনার যদি তার প্রোটিন ইনটেকের জন্য ইউজ করতে হয় তাহলে কিন্তু পিনাট বাটার উইথ নো সুগার, নো অ্যাডেড সুগার, এটা কিন্তু একদম মাথায় মস্তিষ্কে ঢুকিয়ে রাখতে হবে। কারণ পিনাট বাটারে কিন্তু অনেক সময় এখন বাজারে কিন্তু আপনি অ্যাডেড সুগার দিয়েই পাবেন, নন অ্যাডেড সুগার আপনি পাবেন না। ঠিক আছে, তো পিনাট বাটার আপনি সাজেস্ট করলে অবশ্যই মেনশন করবেন যে নট অ্যাডেড সুগার
যেটা পিনাট বাটার সেটাই যেন ইউজ করেন, এবং নর্মাল চিড়ে বাদাম খাওয়া যাবে, এবং নর্মাল আমি যেটা বললাম আমন্ডস খাওয়া যাবে। হ্যাঁ, ক্যাশিউ এবং ওয়ালনাটস মানে আখরোট এটা একটু এগুলো হচ্ছে এক্সপেন্সিভ, এবং ক্যাশিউতেও অবভিয়াসলি ক্যালোরি অনেকটা বেশি থাকে বলে আমরা খুবই সাজেস্ট করতে পারি না। বাট ওয়ালনাট হলে আমরা একটা ওয়ালনাট বা দুটো ওয়ালনাট এবং অথবা 6টা থেকে 7টা আমন্ডস এটা আমরা দিয়ে থাকি। এটা কারণ এটার জন্য গুড ফ্যাটের জন্য, যারা ওয়েট লস করছে তাদেরকেও দিতে পারি, তাতে খুব একটা বেশি ক্যালোরি বাড়ে না। ওকে ম্যাম। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন তো? Yes, ma'am, clear. ওকে, আচ্ছা। সো নেক্সট আমি চলে আসি যেটা হচ্ছে যে তো আমরা বোঝাতে পারলাম যে গুড ফ্যাটস শুড বি ইনক্লুডেড ইন দ্য ডায়েট ফর প্রেগনেন্ট উইমেন অ্যাজ ওয়েল অ্যান্ড ল্যাকটেটিং উইমেন অ্যাজ ওয়েল। এবং নেক্সট যেটা হচ্ছে যে প্রেগনেন্সি লাস্ট ট্রাইমেস্টারে অনেক সময় দেখা যায় যে ব্রেস্টটা তখন ডেভেলপ হয়ে গেছে এবং মিল্ক প্রোডাকশনও তখন শুরু হয়ে যায়। মিল্ক প্রোডাকশন তখন বডিকে, মায়ের বডিকে এভাবে তৈরি করা হয় যাতে মিল্ক প্রোডাকশন শুরু হয়ে যায়, কারণ বাচ্চার ডেলিভারি হওয়ার পরে কিন্তু তাকে মায়ের দুধ দিতে হবে। তো মায়ের দুধকে বেসিক্যালি ফার্স্ট 2-3 ডেজ বা ফার্স্ট 1 উইক কিছু কারোর ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোলস্ট্রাম তৈরি হয়। কোলস্ট্রাম যেটা ইজ নট লুকস লাইক রিয়েল মিল্ক, একটু হলদে টাইপের হয় দেখতে, এটাকে আমরা কোলস্ট্রাম বলি, যেটা কিন্তু প্রচন্ড পুষ্টিকর। যেটা মার যে প্রথম দুধতে বেরোয় সেটাকে আমরা কোলস্ট্রাম বলি। সেই কোলস্ট্রামের মধ্যে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস, প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর অ্যান্টিবডিজ এগুলো থাকে, যেগুলোকে কিন্তু প্রাইমারিলি বাচ্চাকে ইমিউনিটিক্যালি স্ট্রং করতে হেল্প করে। মানে বাচ্চার যাতে মানে ইমিউনিটি তৈরি হয় সেই জন্য এই প্রস্তুতি থাকে। তো প্রথম 2-3 দিন বা কারো কারোর ক্ষেত্রে 1 উইক এই কোলস্ট্রাম তৈরি হয়, দেন তারপরে থেকে নর্মাল মিল্ক প্রোডাকশন স্টার্ট হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে তো ব্রেস্ট মিল্কটা সবাই অনেকেই ভাবেন যে প্রথমে দুধ মানে কোলস্ট্রামটা কতটা উপযোগী ভালো না। অনেকের কাছে কোয়েরি থেকে, অনেক নতুন মা যারা হন তারাও অনেক সময় ভয় পেয়ে যান যে এটা কি মানে উচিত বা এটা কি আদৌ স্বাস্থ্যকর হবে আমার সন্তানের জন্য। বাট ওটাই সব থেকে বেশি স্বাস্থ্যকর হয়, সব থেকে বেশি, কারণ ওতে অনেক অ্যান্টিবডিজ থাকে, যেই অ্যান্টিবডিজ গুলোকে প্রাইমারিলি বাচ্চার শরীরে এই কোলস্ট্রামের মাধ্যমে মানে পৌঁছে যায় এবং বাচ্চা কিন্তু ইমিউনিটি তৈরি হতে সাহায্য করে। তো দেন আবার নর্মাল ব্রেস্ট ফিডের জন্য যেমন দরকার সেই ব্রেস্ট ফিডটা শুরু হয়ে যায়, শুরু করলে সে নর্মাল মিল্ক প্রোডাকশন স্টার্ট হয়ে যায়। নেক্সট এই সময় প্রেগনেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ এই প্রেগনেন্সি থ্রু আউট প্রেগনেন্সিতে যেটা মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট হচ্ছে, এক হচ্ছে ডিএইচএ। এটা হচ্ছে DHA is a polyunsaturated fatty acid, one of polyunsaturated fatty acid, যেটা বাচ্চাদের মানে হিউম্যান ব্রেন এবং রেটিনাল আমাদের চোখের জ্যোতি এবং ব্রেন অ্যাক্টিভিটি করতে মানে বাচ্চার অ্যাক্টিভিটি তৈরি করতে সাহায্য করে। তো ফিটাস এবং ইনফ্যান্টের ক্ষেত্রে মানে যে ভ্রূণ আছে সেই ভ্রূণ বা যখন ফিটাস যখন 9 থেকে 38 উইকের মধ্যে দিয়ে চলে, জার্নিটা চলছে, তখন কিন্তু খুবই দরকার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস। মানে এই যে বললাম গুড ফ্যাট, এই ব্যাড ফ্যাট, এই যে গুড ফ্যাট মানে যেটা হচ্ছে বিভিন্ন নাটস সিডস খেলেই পাওয়া যায়, এবং মাছের যদি কেউ ননভেজের মধ্যে মাছ খেয়ে থাকে তাহলে মাছের তেল থেকেও পাবেন। এই তেল থেকে বা এই নাটস বা সিডস থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস, যেটা বেসিক্যালি একটা পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যেটা বেসিক্যালি ভ্রূণের মস্তিষ্ক গঠনে এবং চোখের জ্যোতি বাড়ানোর জন্য খুব প্রয়োজনীয়। তো সেই জন্য অবশ্যই থ্রু আউট প্রেগনেন্সি
এবং থ্রু আউট ল্যাকটেশন পিরিয়ডসে যতক্ষণ বাচ্চা দুধ খাচ্ছে ততক্ষণ মানে ব্রেস্ট ফিডিং এর টাইম অবধিও কিন্তু আমাদের ভালো ফ্যাটস, খারাপ ফ্যাটসটা কম খেয়ে ভালো ফ্যাটস দিতে হবে, ডায়েটে অবশ্যই রাখতে হবে, কারণ তাতে শুধু নিজের উপকার নয়, মায়ের সন্তানেরও যথেষ্ট উপকৃত। নেক্সট মাইক্রোনিউট্রিয়েন্টস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয়রন। আমরা একটু আগেই বলেছিলাম ফার্স্ট ট্রাইমেস্টারে কি হয়েছে, আয়রন ডেফিসিয়েন্সিতে অ্যানিমিয়া হচ্ছে। তো কেউ দেখেই থাকবে যে আমি মানে এখানে তো হয়তো অবভিয়াসলি শহরে তো আয়রনের ইনজেকশন দিয়ে দেয়, অনসেট অফ প্রেগনেন্সিতেই দিয়ে দেয়। এখনো কিন্তু বিভিন্ন গ্রামে এবং গভর্নমেন্ট হসপিটালস গুলোতে কিন্তু এখনো আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন কিন্তু করা হয় বিনামূল্যে। আয়রন বা খুব মার্জিনাল একটা টাকা পয়সা নিয়ে এখনো কিন্তু আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন করা হয়, এবং গভর্নমেন্টের কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং হোল ইন্ডিয়ার গভর্নমেন্টের কিন্তু এটা কার্যসূচিও আছে। কারণ যেটা বললাম যে আমাদের ইন্ডিয়ান উইমেনদের মধ্যে অ্যাটলিস্ট 70 থেকে 75% কিন্তু মহিলা এবং শিশু, এদের মধ্যে কিন্তু অ্যানিমিক কন্ডিশন দেখা যায়। এক তো হচ্ছে তাদের হাইট, সেটা একটা রিজন, কারণ ইন্ডিয়ান ফিমেলসের খুব বেশি হাইটে তারা হয় না, তো সেক্ষেত্রে এবং তাদের বডির আয়তনও খুব বেশি প্রখর হয় না, সেজন্য একটা ব্যাপার যে তারা আয়রনের মানে অপুষ্টিতে ভোগে। আয়রন অপুষ্টি মানে এক্সেস, যতটা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট পোষাতে পারে না। আর একটা কারণ হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফুডস বা নিউট্রিয়েন্টস থ্রু ফুডস, যা খাচ্ছে সেটা অ্যাবজর্বও হচ্ছে না। যদি কিছু পার্সেন্ট খেয়েও থাকে, যদি কোনো মহিলা হচ্ছে ভাবছে যে না একটু সম্ভ্রান্ত পরিবার বা এনিহাও সে খাবার জোগাড় করতে পারছে, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার খাবার সে জোগাড় করতে পারছে, ভালো খাচ্ছে, মানে ভালো মানে হচ্ছে আয়রন রিচ খাবার দাবার খেতে হবে। আয়রন রিচ খাবার দাবার বেসিক্যালি আমরা বললাম যে যদি কেউ ননভেজ খায় তাহলে অবশ্যই লিভার, চিকেন লিভার, মাটন লিভার, এগুলো থেকে আয়রন পাওয়া যায়। যারা ননভেজ খান না, যারা ভেজ খান তাদের জন্য বলছি বিভিন্ন ডাল থেকে এবং কুলেখাড়া পাতা, পালং শাক, লাল শাক, এগুলো থেকে পাওয়া যায়। এবং যারা ডায়াবেটিক নন তারা গুড় থেকেও গুঁড়ো প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, চিড়েতে আয়রন পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় হচ্ছে তিল, কালো তিল, সাদা তিল, সবের থেকেই কিন্তু আয়রন পাওয়া যায়। তো আয়রন রিচ খাবার খাওয়া সত্ত্বেও অনেকের ক্ষেত্রে দেখা যায় সেই আয়রন অ্যাবজর্পশনটা বাই চান্স হচ্ছে না বডিতে। এরকম 40 to 45% কেসেস হয় যে আয়রন খাচ্ছে, আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া হচ্ছে, কিন্তু তাতেও আয়রন রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না। এবং এই আয়রন রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়ার জন্য অ্যানিমিক কন্ডিশনস হচ্ছে মায়ের এবং সন্তানের। কারণ হচ্ছে আয়রন বাইন্ড হতে পারছে না। ফেরিটিন, আয়রনের একটা ফর্ম হচ্ছে ফেরিটিন, সেই ফেরিটিন থেকে ফেরাস কম্পাউন্ডসে বাইন্ড হয়, সেই বাইন্ড হতে পারছে না। কারণ আয়রনটা বাইন্ড করতে গেলে আপনাকে ভিটামিন সিও প্রচুর পরিমাণে খেতে হবে। একদম মানে জগাই বাঁধাই অবস্থা। সেই মানে ভিটামিন সি না থাকলে এই আয়রন তার সাথে বন্ড বানিয়ে, তার সাথে যোগসূত্র করে বডিতে, হিউম্যান বডিতে আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারবে। তাই বলা হয় যে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার মানে হচ্ছে যে কোনো লেবু, এছাড়া লেবু যদি নাও থাকে, যেমন নর্মাল ফল, যেমন আমেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। তারপরে যে ডায়াবেটিক সে বলবে আমি রোজ আম খাবো না, কারণ তার মধ্যে ফ্রুক্টোজ প্রচুর পরিমাণে বেশি থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে লেবু এবং আমলকি, পেয়ারা প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি থাকে, ইনফ্যাক্ট লঙ্কায়ও থাকে আমাদের ভিটামিন সি। তো এই সমস্ত খাবারগুলো ইনক্লুড করলে তখন কিন্তু আরামসে আয়রন অ্যাবসর্পশনটা অ্যাটলিস্ট 20% বাড়ানো যায়। মানে যে কোনো সেটা শিশু হোক বা মহিলা হোক, তাদের অ্যাটলিস্ট 20 to 25% আয়রন অ্যাবসর্পশন বডিতে বেড়ে যায়। তো আয়রন অ্যাবসর্পশন, এটা আয়রনটা হচ্ছে একটা অন্যতম মাইক্রোনিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, যেটা নর্মাল সময় আমাদের রিকোয়ারমেন্ট থাকে তার চেয়েও 30 থেকে 60 mg আয়রন রিকোয়ারমেন্ট বেড়ে যায় প্রত্যেক দিনে। তো অনেক সময় কি হয় যে আমরা হয়তো খাবার থেকে, আমি বললাম সমস্যা ইদার আমরা জানি না কোন খাবার থেকে আয়রন পাওয়া যায়, এরকমও কন্ডিশন হয়, বা আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছে অ্যাবসর্পশন হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই ভিটামিন সি তো নিতেই হবে। এবং
পরিমাণ মতো অনেক সময় এরকমও দেখা যায় যে সাপ্লিমেন্ট দিতে হচ্ছে, তারা কোনোভাবে আয়রন অ্যাবসর্পশন হচ্ছে না, তাকে আয়রন সাপ্লিমেন্ট নিতেই হবে। আয়রন সাপ্লিমেন্টস এ কিন্তু এখন কিন্তু ওষুধের হিসেবে বড়ির হিসেবেও আয়রন সাপ্লিমেন্টস পাওয়া যায়, এছাড়া আয়রন ইনজেকশনসও পাওয়া যায়, সেটা অবশ্যই ডক্টরের কনসালটেশনে হয়। কিন্তু প্রাইমারিলি এটা আপনাকে মাথায় রাখতেই হবে যে আয়রন সমৃদ্ধ খাবার আমাকে খেতেই হবে। এবার বাকি যদি কিছু ডেফিসিয়েন্সি থাকে, সেই ডেফিসিয়েন্সিটাকে পূরণ করার জন্য ইদার সাপ্লিমেন্টস নিয়ে সেটা মানে ট্যাবলেট ফর্মে হতে পারে, খাওয়া যেতে পারে, অথবা সাপ্লিমেন্টসটা ইনজেকশনসে নেওয়া যেতে পারে। সেটা অবভিয়াসলি ডক্টর ঠিক করবে, ডক্টর কনসালটেশনের মাধ্যমে সেটা করা হবে। কারণ আমরা জানি যে আয়রন যদি না থাকে প্রপার বাচ্চার যে আয়রন অক্সিজেন রিকোয়ারমেন্ট, সেই অক্সিজেন রিকোয়ারমেন্ট পূরণ করা যাবে না যদি মার বডিতে বা মার বডির যে আয়রন রিকোয়ারমেন্ট আছে এবং বাচ্চার যে আয়রন রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্ট যদি পরিপূর্ণ না হয়, তাহলে কি হবে, সেই বাচ্চা অক্সিজেন পর্যাপ্ত অক্সিজেন পাবে। অক্সিজেন না পেলে কি হবে, অবভিয়াসলি সেই ফিটনেস আস্তে আস্তে মারাও যেতে পারে যদি এনাফ অফ অক্সিজেন ওর কাছে না যায়। কারণ তার তো ব্রেন কাজ করবে না, তার তো বাকি লিম্বস গুলো কাজ করবে না। কারণ অক্সিজেন এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে পুরো গোটা সিস্টেম তা চালাচ্ছে। তাহলে মারও সিস্টেম চালাতে হবে, বাচ্চারও সিস্টেম চালাতে হবে, তাহলে অক্সিজেন তো সবার জন্য দরকারই দরকার। আর এই অক্সিজেনই কে ধরে রাখতে পারে না, আয়রনের যে হিম আছে এই হিম কিন্তু ধরে রাখতে পারে। তাই আয়রন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইজ আয়োডিন। আয়োডিন আমরা জানি যে আয়োডিন মেজর কম্পোনেন্ট অফ থাইরয়েড হরমোন, এবং আয়োডিনের কাজ হচ্ছে বেসিক্যালি অর্গানগুলোকে মজবুত করা এবং গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করা, প্রোটিন লিপিড মেটাবলিজমে সাহায্য করবে, এবং আয়োডিন ক্যালসিয়াম ফসফরাস অ্যাবজর্পশনেও কিন্তু সাহায্য করবে। আয়োডিন যদি কম হয় আমরা কি দেখেছি, গয়টার রোগ হয়, রাইট? এটা আগেও হয়তো কেউ আমরা বেসিক বায়োলজিতেও করে থাকি। তাই আয়োডিন সমৃদ্ধ খাবার বা আয়োডিন ফর্টিফাইড, তো নুনই সরকার অনুদান দিয়ে দিল যে আয়োডিন সমৃদ্ধ নুন ছাড়া কোনো নুন বাজারে ব্যাকেজ হবে না, which is a nice step। কারণ দেখা গেছে যে এককালে এরকম হয়েছিল যে আয়োডিন এর অভাবে যেই বাচ্চাই জন্ম নিত তাদের কিন্তু গয়টার রোগ হতো, তাদের মেন্টাল ডেভেলপমেন্ট হতো না প্রপারলি, এবং তাদের বোনের স্ট্রাকচারে প্রবলেম, বোনের স্ট্রাকচার প্রবলেমস হচ্ছে আয়োডিনের রিকোয়ারমেন্ট ছাড়া। তো সেক্ষেত্রে এই আয়োডিন কিন্তু ভ্রূণস্থ অবস্থাতেই দরকার, কারণ ভ্রূণস্থ অবস্থাতেই যদি আয়োডিন প্রপার অ্যাবজর্পশন না হয় বা বডিতে রিকোয়ারমেন্ট যদি আমরা সেই পূরণ করতে না পারি, তাহলে কিন্তু তার গ্লুকোজ মেটাবলিজম বা লিপিড মেটাবলিজম এবং ক্যালসিয়াম ফসফরাস রিকোয়ারমেন্ট থাকলেও সেটা কিন্তু প্রপার অ্যাবজর্পশনে কাজে লাগাতে পারবে না। কারণ এবং তার ফলে কি হবে, বোন ডেভেলপমেন্ট পরিপূর্ণভাবে হবে না। তাই থাইরয়েডের জন্য কিন্তু আয়োডিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আয়োডিন সমৃদ্ধ খাবার নুন তো আছেই, তাছাড়া যে কোনো সি ফুডস যেমন আমার সেই নাটস গুলোতেও কিন্তু আয়োডিন থাকে, এবং সি ফুডস মানে কাঁকড়া, ক্র্যাব এগুলো এবং চিংড়ি এগুলোতেও প্রচুর পরিমাণে আয়োডিন কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এর সাথে সাথে আরো ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। আমরা সবাই জানি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এবং ফসফরাস এরা কিন্তু তিনজনে একসাথে কাজ করে। আমরা যদি আগে পড়ে থাকি জানি, আমার মনে হয় আগে আপনাদের কভার করা আছে, যখন ভিটামিন মিনারেলস কভার করা আছে তখন নিশ্চয়ই ম্যাডাম এগুলো কভার করেছিলেন যে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাস এরা তিনজন কিন্তু আইডিয়ালি আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট যারা বোন ডেভেলপমেন্ট তৈরি করতে সাহায্য করে। বোন ডেভেলপমেন্ট শুধুমাত্র হাত পার বোন তা কিন্তু নয়, কারণ হচ্ছে একটা কোষ থেকে একটা পরিপূর্ণ একটা শিশু তৈরি করার জন্য একটা প্রপার খাঁচা বা একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার।
আমরা যখন বাড়ি বানাই আমরা কি করি, আগে একটা বাঁশ দিয়ে বাঁধি, একটু তারপরে তার উপর যে সিমেন্ট বালি পাথর এগুলোর পেস্ট দিয়ে এক একটা কামরা তৈরি করি এবং সেটা সবাই তাকে প্রপার টাইম দিতে হবে শুকিয়ে যাওয়ার জন্য, তারপরে তার উপরে আহ আমরা রং করবো, এইভাবে আমরা বাড়ি বানাবো, রাইট? বা আমরা যদি ঠাকুর বানাই, ঠাকুর বানাতে গেলে আমরা প্রথমে কি করি, যে একটা খাঁচা তৈরি করি, একটা খড় দিয়ে একটা খাঁচা তৈরি করি, তারপরে তার উপরে কি করি আমরা মাটির প্রলেপটা দিই, যাতে কিনা খড়ের সাথে মাটির প্রলেপটা ভালো করে বসে, তাহলে গিয়ে প্রপার স্ট্রাকচার পাবে। তারপরে তো তাকে সুন্দর করে মাটি লেপে শুকিয়ে তারপরে তাকে চোখ আঁকা হবে, তার ঠোঁট আঁকা হবে, তাকে শাড়ি পরানো হবে, গয়না পরানো হবে, চোখ ঠিক করে দেওয়া হবে। তো এগুলো হচ্ছে পরপর স্টেপস ঠাকুর বানানোর জন্য। সেরকমই একটা কোর্স থেকে একটা পূর্ণাঙ্গ শিশু তৈরি করার জন্য সেটার জন্য একটা প্রপার স্ট্রাকচার দরকার। বা আমরা যেটা বলি কঙ্কাল, হিউম্যান অ্যানাটমিতে যদি আমরা করি, এটা হচ্ছে আমাদের স্কেলিটন। স্কেলিটন মানে হচ্ছে আমাদের কঙ্কাল। সেই কঙ্কালটা কিন্তু একটা বাচ্চারও সময় থেকে, বাচ্চার প্রসেস যখন তৈরি হচ্ছে সেই সময় কিন্তু তারও একটা কঙ্কাল থাকে। তারপরে তো সেল ডিভিশন হচ্ছে, তারপর হরমোন আসছে, আস্তে আস্তে সেই বাচ্চা ছোটবেলা থেকে সেই যত বেশি তার বয়স বাড়ছে, তারপরে সে পূর্ণ প্রাপ্তবয়স্ক হচ্ছে, তার একটা প্রপার হাইটে গিয়ে তার হাইট তার স্ট্যাগন্যান্ট একটা হাইট হচ্ছে, ওয়েট হচ্ছে, সেটা আসছে। কিন্তু সবকিছুর মূলে কি হচ্ছে, একটা কঙ্কাল তন্ত্র বা একটা স্কেলেটন সিস্টেম থাকবে। তো সেক্ষেত্রে এই গোটা কাল আমাদের মাথার টুপি থেকে শুরু করে হাত পা প্রত্যেকটা একটা কঙ্কাল, আমরা দেখেছি যে একটা বোনের স্ট্রাকচার আছে, রাইট? খুলি আমাদের ব্রেনের যে স্কাল, এটাকে মাথার যে খুলি বলি, সেটাও কিন্তু অবশ্যই সেটা কোন তন্ত্রের মধ্যে পড়ে এবং সেটাও কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস এগুলো সবকিছু নিয়ে কিন্তু তৈরি হয়। তো ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফরাস যদি কোনোটার কমতি হয় তাহলে কিন্তু বোন ডেভেলপমেন্ট হবে না, ইমপ্রপার বোন ডেভেলপমেন্ট হবে। ইমপ্রপার বোন ডেভেলপমেন্ট হলে কিন্তু অনেক সময় দেখা যায় না, বাচ্চার একটা হাত বেঁকে গেছে, একটা পা বেঁকে গেছে, তাকে আমরা কি বলি, ভিটামিন ডি অভাবে রিকেটস বাচ্চাদের মধ্যে দেখা যায়, রিকেটস রোগ। এবং ইনফ্যাক্ট অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা ব্যালেন্স ক্লাস দেখি বা আমরা দেখি, আমরা অস্টিওপোরোসিস দেখি, যেখানে বোন ক্ষয় হতে থাকে, আস্তে আস্তে বোন ক্ষয় হতে থাকে অ্যাডাল্টদের ক্ষেত্রে, আমরা অস্টিওপোরোসিস দেখি। তো ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস একদম তিনজন হ্যান্ড টু হ্যান্ড যায়, যারা কিনা এই পুরো বোন সিস্টেম তৈরি করতে সাহায্য করে। বোন সিস্টেম যদি প্রপার না হয় তাহলে কিন্তু প্রপার খাঁচাই তৈরি হবে না। খাঁচা যদি প্রপার তৈরি না হয় তারপরে তো তার উপরে মাসেলস, টিস্যুস, অর্গানস, সিস্টেমস, তারপরে না সে একটা পূর্ণাঙ্গ একটা শিশুর আকার ধারণ করবে। ওকে, এইবার আরেকটা ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড আমরা দেখেছি যে ফলিক অ্যাসিড বায়োলজি মানে আমাদের বেসিক্যালি এটা ফুলের রূপে মেটাবলিক রিঅ্যাকশনসে হেল্প করছে। ফলিক অ্যাসিড বেসিক্যালি আমাদের দেখেছি নিউরাল টিউবস, বাচ্চার নিউরাল টিউবস তৈরি হতে, বাচ্চার নিউরাল টিউবস কে পরিপূর্ণতা দেওয়ার জন্য, ম্যাচুরেশন করার জন্য ফলিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট। ফলিক অ্যাসিড যে কোনো ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টসও হয়, ফলিক অ্যাসিড যে কোনো ফল সবজির মধ্যেও পাওয়া যায়, ফোলেট হিসেবে পাওয়া যায়। অনেক সময় ফলিক অ্যাসিডের ফোলেট যে রূপটা থাকে সেটা অনেক সময় অ্যাবজর্ব করতে একটু সমস্যা করে, কিন্তু ফলিক অ্যাসিডের ইয়েতে পাওয়া যায়, ফলেও পাওয়া যায়। এবং নিউরাল টিউবস, আচ্ছা নিউরাল টিউবস হচ্ছে আমাদের যখন আমরা নার্ভাস সিস্টেম পড়বো, যখন আমরা নার্ভাস সিস্টেম পড়বো বা পড়েছি আইডিয়াস, আচ্ছা হিউম্যান বডিতে আশা করি পড়ানো হয়েছে, নার্ভাস সিস্টেমকে অল্প হলেও পড়ানো হয়েছে। তো নার্ভাস সিস্টেমের একটা পার্ট হচ্ছে এই নিউরাল টিউবস, যেটা আপনার আমাদের ব্রেইন বা স্পাইনাল কর্ড থেকে সেন্সেশন বা একটা নির্দেশ নিয়ে এসে যে প্রত্যেকটা অঙ্গে ছড়িয়ে দেওয়া।
9832 97 স্পিকার অন আছে, প্লিজ অফ করুন। কারণ স্পিকার অন আছে, প্লিজ অফ করুন। এইটা হচ্ছে নিউরাল টিউব, যেটা ফোলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে হয়। ফোলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে হয়। মানে হচ্ছে নিউরাল টিউবের সমস্যা, মানে হচ্ছে তার নার্ভাস সিস্টেমের প্রবলেম। নার্ভাস সিস্টেমে তার প্রবলেম আছে, মানে তার প্রপার মানসিক বিকাশ হচ্ছে না। সেই জন্য এটাকে ফলিক অ্যাসিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টেশনস হয়, যেরকম আয়রন সাপ্লিমেন্টেশনস হয় সেরকম ফলিক অ্যাসিডেরও সাপ্লিমেন্টেশনস হয়। ঠিক আছে, তো মোটামুটি ফলিক অ্যাসিডের পরিমাণও বাড়াতে হয়। মোটামুটি ধরে নিন ফলিক অ্যাসিড যেটা নর্মাল যেটা রিকোয়ারমেন্টস থাকে, সেক্ষেত্রে আরো 1000 to 1500, মানে 1000 থেকে 1500 mg মতো বাড়ানো হয়। কারণ ফলিক অ্যাসিড যদি না প্রপারলি আসে বা তাকে যদি সাপ্লিমেন্টারি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট ঠিক আছে, বাকি যে ব্রেনের থেকে যে সেন্সেশন, যে নির্দেশ এসে স্পাইনাল কর্ড থেকে যে নির্দেশ গোটা শরীরে পৌঁছে যায়, সেই নির্দেশ পৌঁছতে অসুবিধা হয়। নার্ভাস সিস্টেমের প্রবলেম, মানে নার্ভ প্রপারলি কাজ করবে। তো এই নিউরাল টিউবটা ডেভেলপমেন্ট হতে পারে না, সমস্যা হয়। সেই জন্য ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, এখানে আমি একটা প্রেগনেন্ট উইমেনদের একটা স্যাম্পল ডায়েট প্ল্যান করেছি। স্যাম্পল ডায়েট প্ল্যান অ্যাজ পার ফিওনোপ্যাথি আমরা একটা স্যাম্পল ডায়েট প্ল্যান করেছি, যেখানে দেখানোর চেষ্টা হয়েছে যে এমটি স্টমাকে ফিওনা সাপ্লিমেন্টস। যারা এখানে সিনিয়র আছেন তারা অবশ্যই বলতে পারবেন এবং জানবেন যে কোন সাপ্লিমেন্টস ইউজ করা যায়, যেটা ধরুন অবভিয়াসলি এনার্জি এনহ্যান্সার, বিভিন্ন আপনার মাল্টিভিটামিন, মাল্টি নিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস কে এনহ্যান্স করার মতো সাপ্লিমেন্টস আছে, সেটা রেকমেন্ড করতে পারেন। এছাড়া আর্লি মর্নিং এ 2 গ্লাস সাইট্রাস ফ্রুটস তাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার ডিনোট করবো, যাদের অ্যাসিডিক কোনো কন্ডিশনস নেই তাদের ক্ষেত্রে 2 গ্লাসেস সাইট্রাস ফ্রুটস চলবে। ঠিক আছে, ইদার তারপরে যাদের ক্ষেত্রে মানে প্রবলেম আছে, অ্যাসিডিক প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সাইট্রাস ফ্রুটস চলবে না, সাইট্রাস ফ্রুট জুস চলবে না। বরং তাকে সেই সময় গ্রিন জুস দেওয়া, গ্রিন জুস মানে ধরুন কেল, তারপরে হচ্ছে লেটাস, এগুলো বাটা দিয়ে এবং কিউকাম্বার, পাইনাপেল, এগুলোকে একসাথে মিশিয়ে একটা গ্রিন জুস তৈরি করা যেতে পারে। সেটা কিন্তু তাকে এই সকালবেলা আর্লি মর্নিং এ দেওয়া যায়। যারা অ্যাসিডিক সম্ভাবনা, যাদের অ্যাসিডিকের প্রবলেম নেই, তারা কিন্তু গ্রিন জুস নেবে, বাকিরা কিন্তু 2 গ্লাসেস অফ এনি কাইন্ড অফ সাইট্রাস ফ্রুট জুস নেওয়া যেতে পারে। নেক্সট ব্রেকফাস্ট কিন্তু মোটামুটি 8টা থেকে 8:30টার দিকে 2 বোল মিক্সড ফ্রুট বোল, মানে হচ্ছে যে কোনো 2-3 রকমের সিজনাল ফ্রুটস নেওয়া যেতে পারে একসাথে। এখন যেমন আমের সিজন, তো আম, তারপরে হচ্ছে ওয়াটারমেলনস, পাপায়াটা এই সময় অ্যাভয়েড করবো, অবভিয়াসলি, সরি ফর মাই ব্যাড। এখানে এক্ষেত্রে ওয়াটারমেলনটা নেওয়া যেতে পারে, আম নেওয়া যেতে পারে,
এবং সামটাইমস যদি সবেদা খেতে চায় সবেদা খেতে পারে। তো এগুলো পেয়ারা অবশ্যই থাকলে ভালো হয়। তো এইগুলো হচ্ছে সিজনাল কিছু ফ্রুটস। সিজনাল ফ্রুটস এরকম 2 বল এরকম নেওয়া যাবে। ম্যাম তার স্ক্রিনটা সাথে ডাল পরিষ্কার বলো। নয়, ম্যাম স্ক্রিনটা পরিষ্কার নয়, স্ক্রিন পরিষ্কার আসছে না। আচ্ছা দেখুন এবারে নো ম্যাম, বোঝা এখনো যাচ্ছে? না। নো নো নো, এখনো বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে ক্যামেরার থেকে আসছে না, ক্যামেরায় অসুবিধা হচ্ছে। বোঝা যাচ্ছে। আচ্ছা বাকিরা কি দেখতে পাচ্ছেন না? ম্যাম আপনিও না heavy। ম্যাডাম, হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি ক্লিয়ার। না ম্যাম দেখতে পাচ্ছি। ম্যাম আমরা দেখতে পাচ্ছি। ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখুন ক্লাস তো রেকর্ডিং আছে, তো সেটা তো আপনি দেখতেই পাবেন এবং আমি তো পিডিএফটা আপলোড করে দিয়েছি অলরেডি, তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। দেখা যাচ্ছে, ঠিক দেখা আছে? যাচ্ছে। এটুকু বলছি যে সরি শর্ট পিকচার যদি এখন না থাকে সেটা হতে পারে কোনো নেটওয়ার্ক ইস্যুস, কারণ আমার এখানে ওয়াইফাই রয়েছে, ঠিক আছে? তো আপনি কাইন্ডলি রেকর্ডেড ক্লাসটা একবার চেক করতে পারেন আপনাদের যাদেরই প্রবলেম হচ্ছে, আর নতুবা পিডিএফটাও দেওয়া থাকে সেটাও দেখে নেবেন, পরের দিন যদি কিছু কোয়েরি থাকে ইউ ক্যান আস্ক, নো প্রবলেম। আচ্ছা তো ব্রেকফাস্টে একটু মোর মিক্সড ফ্রুট বলস, সেক্ষেত্রে কিছু নাটস অ্যাড করা যেতে পারে এবং কিছু সিডস অ্যাড করা যেতে পারে। সিডস এর মধ্যে কি যেমন আমরা চিয়া সিডস ইউজ করতে পারি, which is very good omega 3 and omega 6 fatty acids are there, and একটু ফাইবারও থাকে, একটু অল্প হলেও প্রোটিন থাকে, যেটা একটু কনস্টিপেশন সে প্রিভেন্ট করতে সাহায্য করে। কি হলো তোকে আনতে বললাম নতুন প্রজেক্ট একটা, কারণ স্পিকার অন আছে, এখন আমার প্লিজ রান্না নেই কিছু নেই। কাইন্ডলি স্পিকারটা মিউট করবে। কে বলেছে তোকে? আচ্ছা নেক্সট ডার্ক ওয়াটার, আমি বললাম সিডস এবং এইগুলো ব্রেকফাস্টে গেলে, কারণ যদি চা খাওয়ার খুব মানে চা খেতেই হয়, সেই খানিকটা টাইম গ্যাপ দেবেন, অবশ্যই আধ ঘন্টা গ্যাপ দেবেন, গ্যাপ দিয়ে তারপরেই কিন্তু আপনি এক কাপ চা খেতেই পারেন। যতটা সুগার কম দেওয়া যায়, যত সুগার যদি না দেওয়া হয় তাতে সব থেকে ভালো নর্মাল টি খাওয়া যেতে পারে, ঠিক আছে? নেক্সট আমি কুকিজ বা ক্র্যাকার্স বা বিস্কিট খুব বেশি প্রেফার করি না চায়ের সাথে, কারণ এগুলো হচ্ছে এক্সটার্নাল সেই ময়দা, মানে হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, তো যতটা অ্যাভয়েড করা সম্ভব সেই জন্য আমরা এই জায়গাগুলোতে রেকমেন্ড করি না। নেক্সট লাঞ্চ যদি আমি ধরি, আচ্ছা ব্রেকফাস্টের পরে মানে ধরুন মিড মর্নিং মানে 11টার দিকে 11টা যদি সাপ্লিমেন্টস আমি পরে দেখিয়ে দেবো কি কি রেকমেন্ড করতে পারি, সেটাও ফিউচার সাপ্লিমেন্টস আমরা দিতে পারি। লাঞ্চ মোটামুটি 12টা থেকে 12:30 মধ্যে, যেখানে 1.5 বোল মানে 1.5 বাটি মতো বোল, যেটা ডিজাইন করে বড় যে মোটামুটি 250 গ্রাম শেপ থাকে, 200-250 গ্রাম শেপ থাকে, যে বল গুলো হয় বড় বল গুলো, সেরকম 1.5 বাটি 1.5 বল 1.5 বল। তারপরে সেটা একটা হচ্ছে ভেল সবজি আর একটা হচ্ছে সল্টে সবজি, ঠিক আছে? এক্ষেত্রে একটা বলার বিষয় হচ্ছে সল্টে সবজি আর ভেল সবজির মধ্যে কি পার্থক্য। তো কোনো কোনো জায়গায় আমি বলে দিই যে যাদের কনস্টিপেশনের প্রবলেম থাকবে, যে সমস্ত মহিলাদের কনস্টিপেশন থাকবে, তাদেরকে র ফুডস, র স্যালাডস যত কম দেওয়া যাবে তত ভালো। তাদেরকে আপনি সবজি বানিয়ে মানে ঝোলের মতো করে সবজি বানিয়ে খাওয়াতে চলবে, বা বয়েল করে খাওয়াচ্ছেন সেটা চলবে, বা সতে হালকা ভাজা সতে মানে হচ্ছে হালকা ভাজা, ঠিক আছে? সেরকমও চলবে, কারণ তাকে সবজি বেশি খাওয়াতে হবে, ডাল বেশি খাওয়াতে হবে, ভাত তার নর্মাল এরকম নয় যে সেটাকে কম ভাত দিচ্ছে তা নয়, মোটামুটি ভাত নর্মাল পোর্শন হিসাবে, নর্মাল পোর্শন হচ্ছে 1 bowl রাইস, এবং সবজি মোটামুটি 1.5 bowl মানে 1.5 3 bowl হয়ে গেছে, তো মানে এরকম ভাবে
যে হাফ মানে 1.5 বল আমি সিদ্ধ সবজি রাখলাম, 1.5 বল আমি রান্না করে সবজি রাখলাম, সেটাও হবে। তো সেক্ষেত্রে যাদের ডায়াবেটিক্স থাকবে তাদেরকে আলুটা অবশ্যই না রাখলে তার ভালো হয়। এছাড়া তাকে সমস্ত রকম গ্রিন ভেজিটেবলস দেওয়া যাবে। আপনারা কি শুনতে পাচ্ছেন না? একজনের হুম, mic পাচ্ছি, খোলা আছে, পাচ্ছি। শ্রাবণ। হ্যাঁ ম্যাম, সবই ঠিক আছে। আচ্ছা, ডায়াবেটিক থাকলে, ডায়াবেটিক সিনারিও থাকলে তখন সেক্ষেত্রে কিন্তু আলু দেওয়া যাবে না, কচু যত কম, আলু কচু যেগুলো মাটির যত কম দেওয়া যাবে তত ভালো। এরকম একদমই বলছি না যে আলু আপনি ছোবেন না, দেয়ার ইজ এ মিথ। কিন্তু আমি দেখেছি ক্লায়েন্টস কে বা পেশেন্টস কে যখনই আমরা বলি যে আলু কম খাবে, তখন কিন্তু সে প্রত্যেকটা খাবারের মধ্যে আলু একটা করে অ্যাড করবে, একটা করে হলেও আলু অ্যাড করবে, মানে এক পিস হলেও সে নেবে। তখনই আমাদেরকে আরো শক্ত মানে ভাষায় বলতে হয় যে আপনি আলু ছোবেন না। কিন্তু কেউ যদি এটা মেনটেন করে, মানে ধরুন সারাদিনে সে এক পিসই আলু খেলো, সে সবজি রান্নায় সবের মধ্যে সে এক পিস 1.5 পিস আলু খেলো, রোজ খাচ্ছে না, তাও আবার মানে দুদিন খেলে 3 দিন আবার গ্যাপ দিচ্ছে, এইরকম মেনটেন করলে সেই ক্ষেত্রে 1-2 পিস আলু খাওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা রাখতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি গ্রিন ভেজিটেবলস, মানে পটল, যেটা সিজনাল এখন, পটল, ঝিঙে, কুমড়ো, এগুলো বেশি করে রাখতে হবে। লাউ, চাল কুমড়ো এগুলো রাখবে, কুদলি এগুলো রাখা যাবে, এগুলো ডায়াবেটিক ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, তো এই ধরনের সবজি এবং গ্রিন লিফি ভেজিটেবলস অবশ্যই যা খাবেন সিদ্ধ করে খেতে হবে, বা স্যালাড বা র কোনোটাই খাওয়া যাবে না। কনস্টিপেশনের প্রবলেম থাকলে কোনো রকম ভাবে র স্যালাডস খাওয়া যাবে না, র সবজিও খাওয়া যাবে না। অলওয়েজ কুক ইয়া বয়েলড এভাবেই খেতে হবে, বা হালকা ভেজে মানে হালকা সতে করেও খাওয়া যাবে। ঠিক আছে, তার সাথে অবশ্যই 2 বল ডাল, মানে যেহেতু আমরা কি বললাম যে ওনাতে আমরা বেসিক্যালি আমরা ভেজিটেরিয়ান প্ল্যান্ট প্রোটিন থেকে বেশি প্রমোট করি, তো সেক্ষেত্রে আমি এখানে প্রোটিন সোর্স হিসেবে কিন্তু ডাল রেখেছি, যেটা মুগ, মটর, মাটকি, ছোলা, রাজমা, যে কোনো রকম আপনারা ডাল রাখতে পারেন, যে কোনো রকম ডাল রাখা যাবে, সেটা 2 বাটি। কারণ ডাল থেকেই বেসিক্যালি আমার প্রোটিন আসবে, এবং ডালের মধ্যে অবশ্যই জানো বা খাবারের মধ্যে অবশ্যই যেন লেবু নেওয়া হয়, 1 পিস অফ লেমন যেন থাকে, কারণ ভিটামিন সি দরকার। এই যে খাচ্ছে আয়রন যে আসছে, এই আয়রনটাকে তো অ্যাবজর্ব করতে হবে। এই আয়রনকে অ্যাবজর্ব কিভাবে করবে? আয়রন অ্যাবজর্পশন করার একটাই উপায়, সেটা হচ্ছে ভিটামিন সি কে রাখতে হবে। তাই অবশ্যই যে কোনো সময় আমি সবসময় ক্লায়েন্টসকে অ্যাডভাইস করি যে কোনো ডাল খেলে ডালের মধ্যে লেবু চিপে খান, লেবু চিপে ডাল খেলে কিন্তু আপনার আয়রনকে বেশি আপনি কনজাম্পশন করতে সাহায্য করবে। আফটার লাঞ্চ ফিউনাল সাপ্লিমেন্টস রেকমেন্ড করা যাবে ইভিনিং 4টা থেকে 5টার দিকে। আপনি এক কাপ চা খেতে পারেন এবং একটা ক্র্যাকার খেতে পারেন। ঠিক আছে, এবং যদি খুব খিদে পায় 10-15 মিনিট পরে নাটস বা মাখানা খাওয়া যেতে পারে। মাখানা খুব ট্রেন্ডি, হয়তো অনেকেই শুনে থাকবেন, এটাকে লোটাস সিডস বলি, যেটা ক্যালোরিতে খুবই লো এবং মানে এমনিতেও খুব হালকা খেতে হয়। তো মাখানাটাকে খুব ড্রাই রোস্ট, মানে হালকা একটু ঘিয়ে ভেজে নিয়ে, হালকা একদমই অল্প একটু ঘি, মানে হচ্ছে এরকম নয় যে কারি 2-3 চামচ ঘি দিয়ে তাকে ফ্রাই করছেন, না, হাফ টিস্পুন যদি আমি ঘি দিই, তাকে পুরোটা মোটামুটি 1 হ্যান্ডফুল মাখানাটাকে রোস্ট করে অল্প একটু গোলমরিচ দিয়ে, সল্ট, এক্সট্রা সল্ট যত কম খাওয়া যাবে বেটার। তো সেই অল্প একটু গোলমরিচ, এবং যদি কোনো আপনার কোনো পছন্দের কোনো ইয়ে থাকে, জিরে গুঁড়ো থাকে বা পেরি পেরি মশলা হতে পারে, সেগুলো অল্প একটু হালকা করে মশলা দিয়ে হালকা করে রোস্ট করা যাবে, সেটাকে মাখানা বলা হয়। সেই মাখানাটা কিন্তু খাওয়া যেতে পারে আপনার স্ন্যাক হিসেবে। নেক্সট, লেট ইভিনিং যদি কারো থাকে, কারো যদি মনে হয় যে মাখানা খাবো না, অন্য কিছু খেতে চাই, তখন সেক্ষেত্রে সে স্প্রাউটস চাট খেতে পারে, যেটা 1.5 বোল স্প্রাউটস, কারণ স্প্রাউটস এর মধ্যে প্রচুর প্রোটিন থাকে, প্রচুর ভিটামিন সিও থাকে। তো সেজন্য স্প্রাউটস চাট খাওয়া যেতে পারে, মানে লঙ্কা, টমেটো, শসা, পেঁয়াজ এগুলো দিয়ে অল্প করে গোলমরিচ, অল্প একটু নুন দিয়ে, লেবু দিয়ে এই মুগ চাট বা স্প্রাউট চাট আমরা খেতে পারি। তার অথবা যদি স্প্রাউট চাট কেউ খেতে না চায়, তাহলে সে আরেকটা করতে পারে, সেটা হচ্ছে 2 টেবিল স্পুন
পিনাট বাটার 2 টেবিলস্পুন। একটু আগে আমাকে পেস্ট করেছিলেন যে ক্যালোরিতে অনেক সময় বেশি থাকে নাটস এর মধ্যে, তাহলে কি পিনাট বাটার দেওয়া যাবে? তো সেক্ষেত্রে কিন্তু আমি বলছি পিনাট বাটার দেওয়া যাবে। 2 টিস্পুন পিনাট বাটার দিতে পারেন এবং তার সাথে একটা হাফ অফ অ্যাপেলও দিতে পারেন। কিন্তু মাইন্ডেড পিনাট বাটার শুড বি সুগার ফ্রি, কারণ বাজারে কিন্তু সুগার অ্যাডেড পিনাট বাটারও আছে এবং সুগার ফ্রি পিনাট বাটারও পাওয়া যায়। ঠিক আছে, তো সেটা অবশ্যই মেনশন করবেন। এবং ডিনার অবশ্যই আড়াই ডিনার হবে, যেটা 8টা থেকে 8:30টার মধ্যে। সেক্ষেত্রে 1 বোল ব্রোকেন হুইট উপমা, মানে হচ্ছে আমরা যাকে বলি হচ্ছে ব্রোকেন হুইট, মানে আই থিঙ্ক এটাকে বাংলায় আমরা বলি, এক্সাক্ট নামটা মনে পড়ছে না বাংলায় আমরা, আচ্ছা ওটসও হতে পারে, শুধু ব্রোকেন হুইট ম্যাম সুজি। না, ঠিক সুজি না, ব্রোকেন হুইটসটা ডালিয়া। নাও আই গট ইট, আচ্ছা ডালিয়া। হ্যাঁ, ব্রোকেন হুইটস মানে ডালিয়ার যে আমরা খিচড়ি মতো বানাই সেটা হতে পারে, যেখানে আপনি ডাল মোটামুটি থাকবে, ডাল মোটামুটি আপনি অল্প দিতে পারেন তো দিতে পারেন, না হলে অ্যাভয়েডও করতে পারেন। ডাল আমি আলাদা করে আমি রেখেইছি আলাদা করে। তো সেক্ষেত্রে ডালিয়া এবং অনেকগুলো সবজি, যেটা সিজনাল সবজি, অনেক সময় গাজর দেওয়া যেতে পারে, কড়াইশুঁটি যেতে পারে, ক্যাপসিকাম দেওয়া যেতে পারে। তো এগুলো দিয়ে একটু খিচড়ির মতো বানানো যেতে পারে। তো সেটা ডালিয়ার খিচড়ি হতে পারে, বা দুটো কম্পোজিট রুটি বা চাপাতি, মানে হচ্ছে এই রুটিটা হচ্ছে 40 গ্রাম আটা থাকবে এর মধ্যে এবং অনেক রকমের সবজি এর মধ্যে। যখন আটা মাখবেন তখন এই সবজিগুলো একসাথে মাখা হবে এবং তাতেই, যেমন আমরা ভেজিটেবল পরাঠা অনেকটি দেখে থাকি, সেই ভেজিটেবল পরাঠাটা তো ময়দা দিয়ে তৈরি। তো এখানে ময়দাটাকে আমরা সাবস্টিটিউট করছি আটা দিয়ে। কেউ চাইলে যে কোনো মিলেটস দিয়েও সাবস্টিটিউট করতে পারেন, কারণ মিলেটসটা আমি আরো বেশি উপযোগী বলি। এক তো হচ্ছে মিলেটসে আয়রন বেশি থাকে, যেমন আমরা অনেকেও দেখেছি যে পালং রুটি করে, অনেকে পালংয়ের রুটি বানায়, পালং দিয়ে মানে পালং শাকের পেস্ট করে রুটির মধ্যে টোতে দেয়, অনেকে পালং পরাঠা করে দেখেছি। তো কম্পোজিট রুটি কিন্তু খাওয়া হয়। কম্পোজিট রুটিতে এখানে আপনি আটা ইউজ করতে পারেন 40 গ্রাম, যে কোনো রকম আপনি মিলেটস, রাগি ইউজ করা যেতে পারে, বাজরা, জোয়ার, যে কোনো একটা মিলেটস এটাকে ইউজ করা যেতে পারে এবং রুটি বানানো যেতে পারে, which is নিউট্রিশনালি ভেরি ভেরি আপডেটেড এবং খুবই এটা নিউট্রিটিভ ভ্যালু অনেক বেশি থাকবে। তার সাথে কি দিয়েছি 1 বোল, অথবা যদি রুটিটা না আছে তাহলে 1 বোল ভেজিটেবল পোলাও। পোলাও আমরা জানি যে অল্প মানে রাইস হতে, তাহলে সেক্ষেত্রে খুব বেশি হবে না, মোটামুটি ওই 30-40 গ্রামের রাইস দেওয়া হবে। নর্মাল, আমি কিন্তু র রাইস বলছি, 40 গ্রামের র রাইস বলছি, তার সাথে সমস্ত রকম ভেজিটেবলস যেরকম আমরা পোলাও বানাই। তবে মাইট বি লাইক, এটা খুব মনে রাখতে হবে, এটা কিন্তু খুব অয়েলি একদম পোলাও সেরকম নয়, মানে তেল চুপচুপ করছে একদমই নয়, বা তেল ভালো দেখা যাচ্ছে সেটাও নয়, খুব লাইট পোলাও হতে হবে, যেখানে তেল কম থাকতে হবে। ঠিক আছে, বেসিক্যালি সেদ্ধ অবশ্যই হতে হবে, সেদ্ধ না হতে হবে না, অবশ্যই চাল সেদ্ধ হতে হবে, চালটাকে ভালো হতে হবে। এছাড়া গ্রিন বিনস 1.5 বোল গ্রিন বিনস সবজি, অথবা 1.5 বোল ডাল হতে পারে, বা তার সাথে যেটা হবে সেটা হচ্ছে 1.5 বোল ওয়েল কুকড সবজি, লেস পটেটো এন্ড কর্ন। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেটা হলো যে আমরা আলাদা করে অবশ্যই একটা দানা শস্য, মানে একটা কার্বোহাইড্রেট, এইটার মানে হচ্ছে কার্বোহাইড্রেট, ডালিয়া বা চাপাটি বা রাইস যাই নিলাম না কেন, এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট পোর্শন। তার সাথে আমরা কি অ্যাড করলাম, ডাল বা বিনসের সবজি, গ্রিন বিনসের যে সবজি, সেটা হচ্ছে যেটা বয়েল চানাও আপনারা ইউজ করতে পারেন, যে কোনো ডাল ইউজ করতে পারেন। তার মানে সেটা হলো প্রোটিন, এটা গেল প্রোটিন পার্ট। তার সাথে আমরা কি করছি, ভেজিটেবলস দিচ্ছি। ভেজিটেবলস কি করবে না, আমাকে আমার প্রপার মাইক্রো নিউট্রিয়েন্টস দেবে, আমার ভিটামিন মিনারেলস ফাইবারসও আছে। তো এগুলো হচ্ছে আমাদের ফাইবারস দেওয়ার উপযোগী। তো সেক্ষেত্রে আমি কি হিসেব করলাম, আমি একটা কার্বোহাইড্রেট অপশন রাখবো, একটা প্রোটিন অপশন রাখবো, এবং মাস্ট বি আমাদের একটা ভেজিটেবলস কুক, বয়েল, সতে, কখনো কখনো র আমার অপশন রাখতেই হবে।
সেটা মেজর মিল মানে লাঞ্চ এবং ডিনারে দুটোতে রাখতেই হবে। দুটো অপশনের মেজর মিল অপশন মানে হচ্ছে লাঞ্চ এবং ডিনার, এই দুটো অপশনে এইরকম ভাবে আমাদের সেগ্রিগেট করতে হবে, এইভাবে আমাদের কম্বিনেশন করতে হবে। আমরা জানি নিশ্চয়ই যে আমাদের মানে ইন্ডিয়াতে বা ভারতে কেন আমরা ভাত ডালটাকে আমাদের স্টেপল ফুড বলা হয়। আমরা কি কেউ জানি যে সে আমি কলকাতায় ডাল ভাত বলছি, বাইরেও মানে আমরা পাঞ্জাবে গেলে রাজমা চাওয়াল বলবো, আবার সাউথ ইন্ডিয়াতে বলবো সাম্বার ধোসা ইজ ভেরি স্টেপল ফুড, হ্যাঁ না? তো কেন এইরকম ধরনের কম্বিনেশন করি আমাদের কারো জানা আছে? ডিফারেন্ট জিওগ্রাফি লোকেশন। হ্যাঁ, ডিফারেন্ট জিওগ্রাফি লোকেশন একদম ঠিক, কিন্তু আর কি কোনো রিজন আছে জানা আছে? ম্যাম সবাই ওটা এফোর্ড করতে পারবে, আর ওখান থেকে কার্বোহাইড্রেট আর প্রোটিনটাও পেলাম ডাল থেকে আর ভাত থেকে কার্বোহাইড্রেট। পারফেক্ট। তো বেসিক্যালি আমরা স্টেপল ফুডস কেন রেখেছি ডাল ভাত, আর ফেটারি ফর্ম চেঞ্জ করে করে কোথাও রাজমা চাওয়াল এসছে, কোথাও ইডলি আর সাম্বার এসছে, বিকজ ডাল চালের মধ্যে থাকে হচ্ছে লাইসিন আর ডালের মধ্যে থাকে হচ্ছে মেথিওনিন, এই দুটো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। যেই দুটোকে কম্বিনেশন করলে তাহলে কি একটা ফুলফিলমেন্ট অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে আসতে পারবে এবং আমাদের প্রোটিন, প্রপার প্রোটিন নারিশমেন্ট আমরা পাবো, আমাদের মাসেল বিল্ড আপ হবে। তো এই কম্বিনেশনসটা এই জন্য রাখা হয়েছে। লাইসিন কিন্তু ডালে পাওয়া যাবে না, মেথিওনিন কিন্তু চালে পাওয়া যাবে না, তাই এই দুটো কম্বিনেশনস কে একসাথে করার জন্য ডাল চাল বা ইডলি সাম্বার এই কম্বিনেশনসটা ইন্ডিয়াতে স্টেপল ফুড হিসেবে করা হয়, কারণ তাতে আমরা অবশ্যই কার্বোহাইড্রেট তো পেলাম এবং প্রোটিনও এলো। তো বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডস, প্রোটিন, আমরা তো প্রোটিন তো ননভেজ মানে ইন্ডিয়াতে তো অবভিয়াসলি 60 to 65% কিন্তু ভেজিটেরিয়ান, এখন আমাদের মাথায় রাখতে হবে। তো সেজন্য অন্য কোনো অ্যানিমাল প্রোটিন সোর্সেস নয়, ভেজ প্রোটিন সোর্সেস দিয়ে এটা মাথায় রাখা হয়েছে। তাই জন্য ডাল চিকেন না করে, আই মিন রাইস চিকেন না করে বা রুটি চিকেন না করে কিন্তু ডাল আর রাইস কে চুজ করা হয়েছে, ঠিক আছে? তো দিস ইজ দ্য বেসিক রিজনস বেসিক্যালি। আচ্ছা, তো এবার একটু বলে দিই ব্রেস্ট ফিডিং মানে ল্যাকটেশন সুইমিং, আচ্ছা ল্যাকটেশন সুইমিং কি কি চেঞ্জেস হয়। তো এক তো আফটার ডেলিভারি মার অবভিয়াসলি যে রিকোয়ারমেন্ট থাকে, যেটা বললাম যে প্রথম ট্রাইমেস্টারে 150 কিলো ক্যালোরি এবং লাস্ট সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে মোটামুটি 300 থেকে 350 কিলো ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে এনার্জির ক্ষেত্রে। সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য কিন্তু মোটামুটি 0 to 6 months মোটামুটি 600 কিলো ক্যালোরি রিকোয়ারমেন্ট বেড়ে যায়। মানে হচ্ছে এক্সিস্টিং বা যেটা নর্মাল সেকেন্ডারি সিচুয়েশন যে ক্যালোরি ইনটেক ছিল, মানে যেটা ধরে নিন 1900 কিলো ক্যালোরি ছিল, রাইট নাও সেটা কিন্তু আরো 600 ক্যালোরি অ্যাড অন হয়ে যায় ডেইলি রিকোয়ারমেন্টস এ ফর ব্রেস্ট ফিডিং। কারণ ব্রেস্ট ফিডিং উইমেনে কি হয়, অবভিয়াসলি কারণ আপনার বেবি এক্সটার্নালি তখনও খেতে শেখেনি, এক্সটার্নালি তাকে দেওয়াও যাবে না, কারণ সে মার ব্রেস্ট ফিড থেকে যে প্রোটিন, যে নিউট্রিয়েন্টস গুলো পাবে, যে কার্বোহাইড্রেটস, ফ্যাটস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেলস গুলো যে ইজিলি পাবে এবং সে ডাইজেস্ট করতে পারবে, সব থেকে বড় কথা। কারণ আমরা তো অন্য কিছুই দিতে পারতাম, মানে কেন নয় ভাত ডাল, কেন আমরা তখনই তো ভাত ডাল সেদ্ধ করে ফুটিয়ে লেই বানিয়ে তখনই দিয়ে দিতে পারতাম। আমরা কেন ওর মুখে ভাত মানে 6 মাস 7 মাসের পর থেকে দিচ্ছি? আমরা তো ওর হয়েছে তারপরে থেকে দিতে পারতাম, কারণ পারবো না, কারণ ওই রকম ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং নয় বাচ্চাটার। তাই ডাইজেস্টিভ সিস্টেম যতক্ষণে স্ট্রং হচ্ছে ততক্ষণ ওকে হ্যাবিচুয়েশন করানো হচ্ছে, ওকে আরো মানে ওকে স্ট্রং ইন্টারনালি ওকে স্ট্রং করার জন্য ওর মানে ওর অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আরো ডেভেলপমেন্ট করার সময় দেওয়া হচ্ছে। এবং সাথে সাথে নারিশমেন্ট সে কোথায় পাবে, সে মায়ের মানে মায়ের ভেতর যখন ভেতরে ছিল তখনও মায়ের ওই প্লাসেন্টা থেকে নিউট্রিয়েন্টস গুলো পাচ্ছে। এবার যখন বাইরে চলে এসছে তখন কি হচ্ছে, থ্রু ব্রেস্ট মিল্ক, থ্রু মায়ের ব্রেস্ট মিল্ক থেকে সে কিন্তু পর্যাপ্ত নিউট্রিশন পাচ্ছে, অ্যান্টিবডিজ পাচ্ছে। তো এবং
যেরকম তার প্রোটিনস রিকোয়ারমেন্টস আছে, কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্টস আছে, সব কিন্তু সে মার থেকে পাচ্ছে। তো এই জন্য মার কিন্তু রিকোয়ারমেন্টটা এক্সট্রা ডাবল হয়ে গেল। আগে 300 ছিল, ওটা এখন দুগুণ হয়ে গিয়ে 600 বানানো। ঠিক আছে, তো সেজন্য এই অ্যাডিশনটা বেড়ে যায়। তো একজন দেখা গেছে ওয়েল নারিশ মায়ের ক্ষেত্রে মোটামুটি 850 ml মিল্ক প্রোডাকশন চাই বাই পার ডে, এবং সিভিয়ারলি যদি ম্যাল নারিশ মা হয় তাহলে কি সেটা সব থেকে কমতে কমতে গিয়ে দাঁড়ায় মোটামুটি 400 ml পার ডে। মানে হচ্ছে যদি একটা সুস্থ হেলদি ল্যাকটেটিং উইমেন হন তাহলে তার মোটামুটি মিল্ক প্রোডাকশন ক্ষমতা থাকবে 850 ml অন্তত পার ডে। কিন্তু যদি ম্যাল নারিশ মাদার থাকেন, ব্রেস্ট ফিডিং থাকতে তার মিল্ক প্রোডাকশনই কম হচ্ছে, তার বাচ্চাই কম খেতে পারছে, তো তার অ্যাটলিস্ট মোটামুটি 400 ml মতো মিল্ক প্রোডাকশন থাকে। তো ব্রেস্ট মিল্কের কি কি মানে কেন আমি বললাম যে এত ব্রেস্ট মিল্ক ইজ ইজি। ব্রেস্ট মিল্ক অবশ্যই বাচ্চাকে তার জন্মের 0 to 6 months অব্দি ব্রেস্ট মিল্ক তো দেওয়া উচিত, তার মধ্যে থেকে আর কিছু দেয় না। ডক্টর অবভিয়াসলি প্রেসক্রাইব করবেন যে 0 to 6 months আপনি ব্রেস্ট ফিডই রাখবেন, ডেফিনেটলি রাখে, ইনফ্যাক্ট তার চেয়ে বেশিও রাখে, অনেকেই রাখে তার বেবি রিকোয়ারমেন্ট অনুযায়ী। কিন্তু রাখার একটাই কারণ, একটা তাকে তার ডাইজেস্টিভ সিস্টেমটাকে প্রপার করার জন্য, ডেভেলপমেন্ট প্রপার যে চলছে সেটা কন্টিনিউয়েশন রাখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই ব্রেস্ট মিল্ক ইজি টু ডাইজেস্ট, তাকে বেশি খাটনি করতে হচ্ছে না, সে প্রপার রিকোয়ারমেন্টস এর নারিশমেন্টস গুলো পেয়ে যাচ্ছে এবং তার খুব সহজেই ডাইজেশন হয়ে যাচ্ছে, তার খুব একটা সমস্যা হচ্ছে না, কারণ তুই তো তার শুশুর মাধ্যমেই বেরিয়ে যাচ্ছে, তার খুব একটা বেশি দরকার হচ্ছে না। তো এর জন্য তাকে খুব তার ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুব বেশি কাজ করতে হচ্ছে না, সে আস্তে আস্তে ডেভেলপ করছে। তো বেসিক্যালি সেই জন্য, এবং যত বেশি ব্রেস্ট ফিড করানো যায় তত কিন্তু যেই প্রেগনেন্সির সময় যে এক্সট্রা ফ্যাট মার বডিতে জমে যায় সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। ভীষণ আশ্চর্য, অনেকেই অনেকেই জানা থাকে না বা অনেকেই পরে জানতে পারেন, সেটা হচ্ছে যে যত বাচ্চা ব্রেস্ট ফিড করবে তত কিন্তু আপনার যে প্রেগনেন্সির ফ্যাট সেটা আস্তে আস্তে রিডাকশন হতে থাকে। কারণ আপনার ব্রেস্ট ফিডের মাধ্যমে যে এক্সেস ফ্যাটও তো আপনার বডিতে রয়েছে না, সেই এক্সেস ফ্যাটও কিন্তু আস্তে আস্তে এনার্জি দেওয়ার জন্য, মিল্ক প্রোডাকশন করার জন্য সেই ফ্যাট গুলো আস্তে আস্তে ইউটিলাইজ করা হতে থাকে। এবং যার জন্য যত ব্রেস্ট ফিড করানো যায় তত কিন্তু যে স্টোরড ফ্যাট হয়েছিল প্রেগনেন্সির জন্য, সেই স্টোরড ফ্যাট থেকে কিন্তু সেগুলো ভাঙতে থাকে, এনার্জি দিতে থাকে, কারণ মিল্ক প্রোডাকশন বেড়ে যায়। এবং অবশ্যই প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট তো মার শরীর থেকে পাচ্ছেন, সেটা ওয়ান কাইন্ড অফ রিকোয়ারমেন্ট অ্যাজ ওয়েল। তো যেটা বললাম যে মোটামুটি এনার্জির ক্ষেত্রে 600 কিলো ক্যালোরি বেড়ে যায়, এবং সেটা লাস্ট 6 to 12 months এর রিকোয়ার্ড অ্যামাউন্টটা একটু কমে গিয়ে সেটা 520 কিলো ক্যালোরি পার ডে হয়ে যায় ল্যাকটেটিং উইমেনের ক্ষেত্রে বলছি। এবং ল্যাকটেটিং উইমেন ক্ষেত্রে যে প্রোটিন রিকোয়ারমেন্টসটা থাকে সেটা থেকেও একটু বেড়ে যায়, কারণ মিল্ক প্রোডাকশন করাটা কিন্তু খুব ইজি নয়। আপনার বডি সব কিছু নিয়ে নিজে নিজে মিল্ক প্রোডাকশন তৈরি করছে, ইট ইজ নট আ ইজি ওয়ান। ঠিক আছে, এই জন্য আপনি এক্সটার্নালি কোনো ওষুধ খাচ্ছেন না, কিছু খাচ্ছেন না, পুরো আপনার বডির ফ্যাটস, কার্বোহাইড্রেট সবাই মিলিয়ে আপনাকে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে হেল্প করছে। অবভিয়াসলি আপনার প্রোটিন ইনটেকটাকেও বাড়াতে হবে। তো প্রোটিন ইনটেক রিকোয়ারমেন্টটা কিরকম থাকে, মোটামুটি 13.6 গ্রাম পার ডে হয়ে যায় অ্যাড অন। যেটা আমি বলেছিলাম যে প্রেগনেন্সির সময় 20 থেকে 21 গ্রাম অ্যাড অন হয়ে যায় প্লাস পার ডে, সেটা ল্যাকটেটিং উইমেনের ক্ষেত্রে প্রথম 6 মাস সেই রিকোয়ারমেন্টটা 20 থেকে 21 গ্রাম থেকে কমে এসে সেটা 13.6 এর কাছাকাছি চলে আসে, এবং লাস্ট 6 to 12 মাস এই রিকোয়ারমেন্টটা 10.5 to 10.6 এ এসে দাঁড়ায়, মানে এক্সট্রা অ্যাড অন। তো আস্তে আস্তে কমতে থাকছে দেখা যাচ্ছে। তো অবশ্যই অ্যাডিকুয়েট অ্যামাউন্ট গুড প্রোটিন পাওয়ার জন্য আমরা কোথা থেকে পাবো, যদি আমরা মিল্ক প্রোটিন সাহায্য নিয়ে থাকি তাহলে যারা মানে ল্যাকটোজ ইনটলারেন্স নয় এবং ভেজিটেরিয়ানস, তারা দুধ, দই, ছানা, পনির এগুলো তো খেতে পারবেন। এবং অবশ্যই প্ল্যান্ট প্রোটিন তখনও থাকবে, যে কোনো মুগ, মসুর
এগুলো তো থাকবেই। এবং যারা ননভেজ খায়, ননভেজ যদিও আমরা খুব বেশি আমরা এনহ্যান্স করি না, বাট স্টিল যারা খায় তাদেরকে এগ, চিকেন, ফিশ এগুলোর মাধ্যমে সেটা পেয়ে যাবে। এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস তখনও কিন্তু রিকোয়ারমেন্টস থাকবে, কারণ ভালো ফ্যাট সবসময় দরকার, কারণ না হলে কি হবে, যে ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো থাকে সেগুলো কিন্তু ডিজলভ হতে পারে না। তো অবভিয়াসলি ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো কিন্তু আপনার বেবিরও দরকার, বেবির শরীরেও যেতে হবে। তাই ফ্যাট ইজ গুড, ইম্পর্টেন্ট, অ্যান্ড অবভিয়াসলি গুড ফ্যাটস, আই মিন হেলদি নাটস, হেলদি সিডস, মাছের যদি কেউ ফিশ খেয়ে থাকেন মাছের তেল, এবং আলাদা যে সমস্ত আমরা ফ্যাটস মানে ঝুট, তখন যদি আপনি চাইলে আখরোট খেতে পারবেন না, ডেফিনেটলি পারবেন। তো বাট কতটা পরিমাণে খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে আমি ক্যালোরি বাড়াতে হবে, 600 কিলো ক্যালোরি বাড়াতে হবে মানে এরকম নয় আমি মোটামুটি 10-15 ml তেলের জায়গায় সারাদিনে যে ইনটেক থাকে সেটা মোটামুটি আমি 6-7 চামচ তেলে চলে গেলাম, সেটা করলে চলবে না, ঠিক আছে? আচ্ছা, ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রেও যেটা বললাম যে ক্যালসিয়াম, ওই সময়টা ব্রেস্ট ফিডিং মহিলাদের ক্ষেত্রেও ক্যালসিয়াম ইনটেক বাড়াতে হবে, কারণ ক্যালসিয়াম হচ্ছে মিল্ক প্রোডাকশনের সব থেকে বেশি অন্যতম উপাদান। মোটামুটি 500 আমরা দেখে থাকি, এখানে দেখা গেছে যে মিল্ক যদি আমরা 100 ml মিল্ক প্রোডাকশন কে করতে পারে, কোনো মা যদি 100 ml মিল্ক প্রোডাকশন করে তার মধ্যে 100 ml এর মধ্যে 30 mg ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়াম কিসের জন্য ইম্পর্টেন্ট একটু আগেই আমি ডিসকাস করলাম, ক্যালসিয়াম মানে বাচ্চার কিন্তু বোন ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট। তাই ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফরাস সবাই একসাথে রয়েছে। তারা কিন্তু যদি প্রপার মানে প্রপার ফুডের থেকে যদি আমরা ক্যালসিয়াম যদি না পাই, যদি আমাদের রিকোয়ার্ড ইনটেক যদি না বাড়াই, তাহলে কিন্তু মানে বোন ডেভেলপমেন্টটাতে প্রবলেম হয়ে যাবে, যার জন্য বাচ্চা কিন্তু তখন অনেক সময় কিন্তু রিকেটস এই ধরনের সমস্যা ভুগতে পারে। তো মোটামুটি কি কি খাবারে আমরা পেয়ে থাকি, হোল মানে যেমন সয়াবিন, রাগি, মেথি যে পাতা হয়, রেডিশ পাতা, রেডিশ লিভস অ্যাকচুয়ালি গুলোর পাতা হয় সেটা, সিসেমি সিডস, ফিশ এগুলো, এবং যে কোনো বোন ব্রথ মানে হচ্ছে যে যদি আমরা একটু ননভেজ খেয়ে থাকি, মানে মাটা খেতে পারবে ননভেজ মা, তো যদি মার যদি অভ্যেস থাকে তাহলে কিন্তু আমি বলি যে মাছের মাথা চিবিয়ে খাওয়া খুব ভালো, প্রচুর ক্যালসিয়াম থাকে মাছের মাথাতে। কেউ কেউ যদি ননভেজ খান, মাছ যদি খান, তাহলে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় দুধের প্রোডাক্ট থেকে, এবং মাছ থেকে, মাছের মাথা থেকে, মাছের পুরো যে কাঁটা থাকে সেটা থেকেও পাওয়া যায়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আইডিয়াল ক্যালসিয়াম যে সোর্সেস গুলো থেকে পাওয়া যায় সেগুলো বলে দিলাম। নেক্সট আয়রন রিকোয়ারমেন্টস বেড়ে থাকে, যেটা আমি আগেও বলেছি, আলোচনা করেছি, আর নতুন করে আলোচনা করছি না। তো অবভিয়াসলি আয়রন রিচ খাবার তাকে খেতে হবে, যেমন কুলেখাড়া পাতা, বিভিন্ন সিডস, মেথিতেও প্রচুর আয়রন থাকে অ্যাকচুয়ালি, অ্যান্ড সিসেমি সিডস বললাম আমি একটু আগে। এবং যদি কেউ ননভেজ খেয়ে থাকে তাহলে সেই চিকেন লিভার, মাটন লিভার সেগুলোতেও প্রচুর আয়রন পাওয়া যায়। এবং বিভিন্ন ভিটামিন, B1, B2, B3, সি, ফলিক অ্যাসিডস, ভিটামিন B12 এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভিটামিনস। তো এগুলো হচ্ছে বাচ্চার রিকোয়ারমেন্টস, বোন ডেভেলপমেন্ট, হেলথ ডেভেলপমেন্ট, গ্রোথ, বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ইন্টারনাল অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল, এগুলো করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মোটামুটি ল্যাকটেশন উইমেনের জন্য আমি একটা বানিয়ে রেখেছি এখানে। তো খুব বেশি এখানে চেঞ্জেস আছে, চেঞ্জেস নেই বলবো না, কিছু চেঞ্জেস রেখেছি, যেখানে সাপ্লিমেন্টস গুলো আমরা সিনিয়ররা বেশি ভালো জানে, আমার তো সিনিয়ররা এখানে বেশি ভালো জানে যে কোন কোন সাপ্লিমেন্টস রিকোয়ারমেন্টস দেওয়া যেতে পারে। তো কাইন্ড অফ 600 ক্যালোরি বাড়লেও আমি বলে থাকি যে 600 ক্যালোরি যদি আমরা যদি 300 ক্যালোরি বেড়েছে বলে যেটা রাখলাম, যে আমি স্যাম্পল ডায়েট প্ল্যানটা দিয়েছিলাম, এক্ষেত্রে ল্যাকটেশন উইমেনের ক্ষেত্রে অবশ্যই আমরা কি কি বাড়াবো, এখানে সব থেকে বেশি বাড়াবো হচ্ছে আমাকে খানিকটা হলো কার্বোহাইড্রেট বাড়াতে হবে। অবভিয়াসলি নট দ্য সেম সিম্পল কার্বোহাইড্রেট, দ্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট বাড়াবো, যেটা আমি বললাম রাগির ইনটেক বাড়াতে পারি, জোয়ার বাজরা এগুলোর ইনটেক বাড়াতে পারি।
তো অবভিয়াসলি লাঞ্চ বা ডিনার এগুলোতে আমরা যদি রুটি খাই তাহলে এই যে রাগির রুটি বানাতে পারি, বা রাগির দিয়ে আমরা অল্প করে সবজি দিয়ে রাগি পোলাও এগুলো রাখতে পারি। কারণ রাগির মধ্যে ক্যালসিয়াম পাবো, রাগি যদি আমি একটু বেশি পরিমাণেও নিই সেক্ষেত্রে আমার এনার্জিটাও বেশি হবে, অনেকটা সময় আমার পেটে থাকবে, ফাইবার ইনটেক বেশি হবে। তো এইগুলো আমাদের এক্সট্রা অ্যাডঅনস করা যাবে। তো এক্সট্রা অ্যাডঅনস ল্যাকটেশন উইমেনদের ক্ষেত্রে এক্সট্রা অ্যাডঅনস রাগি ইজ এ ভেরি গুড সোর্স অফ ক্যালসিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ আয়রনও ভালো পাওয়া যায় রাগিতে। এবং মিলেটস কি করে, মিলেটস হচ্ছে আমাদের আমাদের অনেকক্ষণ পেটে থাকে, যেটা আমাদের খিদে পেতে দেয় না, এবং এনার্জি কন্টেন্টটাও মোটামুটি ঠিকঠাক, যার জন্য আমাদের সুগার লেভেলটা বেড়ে যায় না, স্পাইক হয়ে যায় না, যে একসাথে চটচট করে আমার সুগার লেভেল বেড়ে যাচ্ছে। কারণ যদি ডায়াবেটিকও থাকে সেও কিন্তু দিতে পারবে রাগে। ওকে, তো খুব বেশি একটা ডিফারেন্স নেই এখানে। ডাবের জল বা এগুলোতে ডিফারেন্স আছে। হেলদি নাটস আগের পরিমাণটা হয়তো যদি ওয়ান হ্যান্ডফুল হতে থাকি, সেক্ষেত্রে ব্রেকফাস্টে এই যে ফলের জুস নিতে বলেছি আর্লি মর্নিং এ, যাদের সাইট্রাস ফ্রুটের প্রবলেম থাকবে, অ্যাসিডিক সমস্যা থাকবে, সেটা গ্রিন জুস খাবে, 2 গ্লাসেস অফ গ্রিন জুস বা এগুলো নেওয়া যাবে। বিটরুট জুসও হতে পারে, জিঞ্জার বিটরুট জুস হয়, সেটাও নেওয়া যেতে পারে। এবং ব্রেকফাস্টে যেমন বোল দেখলাম আমরা, মিক্স বোল দেখেছি, সেটা থাকবে। এবং ডাবের জল একটু বেশি পরিমাণে থাকবে। এবং হেলথি নাটস এখানে কিন্তু ওয়ালনাটস 3-4টে ওয়ালনাটস নেওয়া যাবে, কারণ গুড ফ্যাটস লাগবে এবং আমার এনার্জি বেশি হবে। তো সেক্ষেত্রে এখানে ওয়ালনাটস ম্যান্ডেটরি করা হয়, বা যদি কেউ পিনাটস দিতে চায়, সেই পিনাটসও অ্যাড অন করা যাবে। ঠিক আছে, নেক্সট আফটার ব্রেকফাস্ট সাপ্লিমেন্টস নেওয়া যেতে পারে। এবং লাঞ্চে অবভিয়াসলি 1.5 বোল আমি বললাম যে সবজি আপনি ইদার আপনি কুক খেতে পারেন, বা আপনি বয়েল করে খেতে পারেন, বা আপনি সতে বানিয়ে খেলেন। এছাড়াও এছাড়া রাইসটা আমি এখানে মার্জিনই রেখেছি, কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে আমি বলবো ল্যাকটেশন উইমেনদের ক্ষেত্রে রাইস, যেটা আমি বললাম, মিলেটস হলে মিলেটস দিয়েও কেউ খিচড়ি বানাতে পারে, বা রুটি হলে সেই রুটি খেতে পারে। রুটি মোটামুটি 60-70 গ্রামের দুটো রুটি, দুটো কেন 3টে রুটিও সে খেতে পারবে। ঠিক আছে, কারণ তাকে এনার্জি বাড়াতে হবে, রাইট? এনার্জি না বাড়ালে সে খেতে পারবে না। তো এই এবং ডাল, তার সঙ্গে যদি ডাল মানে 2 থেকে আড়াই বাটি ডাল অবশ্যই খাক। এবং যেটা আমি বললাম লেমন শুড বি অ্যাডেড। এবং অবশ্যই সবজি, যদি কারোর কনস্টিপেশন না থাকে সে স্যালাড রূপেও খেতে পারবে, কিন্তু কনস্টিপেশন থাকলে মেক শিওর 1.5 থেকে মানে একটা গোটা বল এবং তার আর একটা হাফ বল মানে 1.5 বল স্যালাডও খেতে পারবে। লেমন থাকুক, তারপরে অল্প করে সিডস ছড়ানো হতে পারে, অসুবিধা নেই। তো নর্মাল আমি ঘরোয়া খাবার দিয়েই বানাবো। ঠিক আছে, আর লাঞ্চে আফটার লাঞ্চে ফিওনা সাপ্লিমেন্টস, যদি ইভিনিং এ কেউ টি প্রেফার করে সে টি প্রেফার করতে পারে। এবং স্প্রাউট চাটা হতে পারে, সে 1.5 গ্রাম যদি স্প্রাউট চাট যখন বললাম সেরকম হতে পারে। এবং 2 টিস্পুন পিনাট বাটার নিতে পারে, সুগার ফ্রি অবভিয়াসলি। এবং ডিনারেও সেমই আছে, মোটামুটি সেম। পোর্শনটা যদি একটু বলে দিচ্ছি, পোর্শনে এখানে যেরকম আমরা বলেছিলাম ডালিয়া 1 বোল, এই ক্ষেত্রে কিন্তু ডালিয়া 1.5 বোল বা 3টে চাপাতি, বা 1.5 বোল ভেজিটেবল পোলাও, তার সাথে 1.5 বোল গ্রিন সবজি বা ডাল, এবং অবশ্যই 1.5 বোল সবজি। সেটা আবার বলছি, যদি কনস্টিপেশন না থাকে স্যালাড হিসেবে নিতে পারে, না হলে বয়েল, না হলে সতে, না হলে কুকড সবজি বানিয়ে সেগুলো নিতে পারে। সিজনাল সবজি যত নেবে সে তত ভালো। শুধুমাত্র আলু খেয়ে কিন্তু মানে রিকোয়ারমেন্ট, ভিটামিনস এর রিকোয়ারমেন্ট কিন্তু পূরণ করা যায় না। সমস্ত মিক্স ভেজিটেবলস করলে তবে সেই রিকোয়ারমেন্টটা গিয়ে পূর্ণ হয়। মানে আমি যদি ঝিঙে, লাউ, কুমড়ো এগুলো একসাথে রাখি তাহলে কি একটা রিকোয়ারমেন্ট গিয়ে পূর্ণ হয়। কিন্তু প্রতিদিন আলু খাচ্ছি বা একই সবজি রোজ খাচ্ছি, কুদরি খাচ্ছি, তো সপ্তাহে যদি একদিন মানে প্রতিদিন কুদরি খাচ্ছি, এরকম যেন না হয়। সবসময় মিক্স অ্যান্ড ম্যাশ করবে। যেমন শীতকালে যেমন ফুলকপি হতে পারে, বাঁধাকপি হতে পারে, এগুলো সবসময় অ্যাড করা উচিত। সিজনাল ফ্রুটস এবং সিজনাল সবজি এই জন্যই, কারণ সেটা আপনি বেনিফিট পাবেন বলেই সেটা রাখা হয়। আচ্ছা, এবার আমি আসি যে প্রেগন্যান্ট এবং ব্রেস্টফিডিং উইমেনদের জন্য কি কি সাপ্লিমেন্টস আমরা ইউজ করি বেসিক্যালি।
তো স্পিরুলিনা এবং হোয়াইট গ্রাস প্রো এই সাপ্লিমেন্টস আমরা ইউজ করে থাকি, এবং কারোর কারোর ক্ষেত্রে নিউট্রিশনের যে শেকটা আছে সেটা অনেক সময় আমরা এনার্জি বাড়ানোর জন্য, যখন অনেক সময় আমি বললাম কি নজিয়া ভমিটিং হয় অনেক ক্লায়েন্টস এর ক্ষেত্রে, অনেক পেশেন্টের ক্ষেত্রে, তখন নর্মাল তারা খাবার খেতে পারে না, তখন তাদের কি হয়, এবং প্রোটিন রিকোয়ারমেন্টও তাদের পূর্ণ হচ্ছে না, তাদের খাবারও খেতে পারছে না, শুধু সে লিকুইড নিতে পারছে, তখন কি করা হয়, এই নিউট্রিশনাল এক্সট্রা মানে যে স্মুদিটা আছে সেটাকে আমরা, পাউডারটাকে আমরা সকালে বা দুপুরে, কখনো কখনো রাতেও আমরা মানে আমরা খেতে কিন্তু অ্যাডভাইস করে থাকি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। অবশ্যই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ক চামচ সে খেতে পারবে, অবশ্যই ডক্টর কনসালটেশন করে নিতে হবে। আচ্ছা, এখানেই শেষ করবো এটা। কার কোনো কোয়েশ্চেন্স আছে? হ্যালো ম্যাম। নো ম্যাম। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো বলুন। ম্যাম, সজনে পাতার কোনো এখানে কাজ আছে, মানে আয়রন বা ভিটামিন সি এর এই বিষয়ে? কোন পাতা? সজনে পাতা, মোরিঙ্গা। আচ্ছা, মোরিঙ্গা। হ্যাঁ, মোরিঙ্গা আপনি দিতেই পারেন ক্লায়েন্টসকে, কারণ পেশেন্টকে দিতেই পারেন, কারণ তার যদি অ্যানিমিক কন্ডিশনস থাকে, আমি কি বললাম যে এমনিতেই প্রেগনেন্সি এবং ল্যাকটেশন পিরিয়ডে আয়রন রিকোয়ারমেন্ট বেড়েই যাচ্ছে, কারণ এক তো প্রেগনেন্সির সময় তার বাচ্চার অক্সিজেনের দরকার, অক্সিজেন হোল্ড করতে পারে একমাত্র আয়রন, এবং ব্লাড মাস তৈরি করা, সবকিছু প্রত্যেকটা কোষ অঙ্গে অক্সিজেন পৌঁছে দেওয়া, এবং তার তো এগুলোর জন্য তার আয়রন ইনটেক বাড়াতেই হবে। এবং ল্যাকটেশন পিরিয়ডও দরকার, কারণ বাচ্চার অন্য কোনো সোর্স নেই, বাচ্চা মাঠ থেকেই খাবারটা পাচ্ছে, তো ব্রেস্ট ফিডের মাধ্যমে আসে, তো অবশ্যই আপনি মোরিঙ্গা পাউডার ইউজ করতে পারেন। সে সময় হয়তো আপনি সকালবেলা, যে আমি বললাম যে আফটার ব্রেকফাস্টে যেই টাইমে আমি সাপ্লিমেন্টস রেকমেন্ড করি, তো সেই জায়গায় আপনি মোরিঙ্গাটা করে দিতে পারেন, মানে অন্তত সারাদিনে 1 চামচ ইউজ করা যেতে পারে, 1 টাইম ইউজ করা যেতেই পারে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর কারোর কোনো কোয়েশ্চেন্স? ম্যাম, মাশরুম ভিটামিন ডি হিসাবে কিভাবে ব্যবহার করব? মাশরুম ভিটামিন ডি হিসেবে ইউজ করতে হলে সেটা মোটামুটি সানলাইটে আপনাকে রাখতে হবে, তো তারপরে, এবং মাশরুমকে মানে ওভার কুক করা উচিত নয়, বাট নর্মালি যেটুকু কুক করা যায় সেটুকু কুক করবেন। ভিটামিন ডি এমনিতেই থাকে, এবং মাশরুমকে যখনই রোদে আনা হয়, সানলাইটে রাখা হয়, তাতে ভিটামিন ডি এর কনজাম্পশন আরো বেড়ে যায়, তো সেটা উইচ ইজ গুড। তো এক্ষেত্রে যারা ভেজিটেরিয়ানস তারা অবভিয়াসলি মাশরুম প্রত্যেকদিন আপনি রাখতে পারেন অ্যাজ আ ভেজিটেবল সোর্স। আর রোদ থেকে ভিটামিন ডি পাওয়ার জন্য ম্যাম কতক্ষণ বসতে হবে, মানে কোন টাইমে বসলে ভালো? কি রোদে রাখারটা বলছেন? না ম্যাম, মানে নিজের বডিকে, হিউম্যান বডিকে হুম মানে কতক্ষণ রোদে থাকা ভালো, মানে কোন কোন সময় রোদটা নিলে ভিটামিন ডি শরীরে আসবে? আচ্ছা, ভিটামিন ডি আপনি মানে ফর হিউম্যান বডি বলছেন যে কতক্ষণ থাকা? সি, আমাদের ইন্ডিয়াতে আমরা প্রচুর রোদ পাই, সেটা বড় কথা নয়, তো আমি যদি বলি যে আপনি 9টা-10টার সময়, তাও একটু রোদটা চড়া নয়। এরপরে যদি আমি বলি আপনি 12টার সময় রোদে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার সানস্ট্রোক হবে, তো দ্যাট ইজ নট আইডিয়াল অবভিয়াসলি। তো 9টা-10টা যে হালকা রোদটা থাকে, তাতেও আপনি যথেষ্ট ভিটামিন ডি কনজাম্পশন করতে পারেন। ইনফ্যাক্ট 4টের পরে যে রোদটা থাকে তাতেও কনজাম্পশন করা যায়, কিন্তু 12টা থেকে 4টের মধ্যে আমি কাউকে রেকমেন্ড করি না, বিকজ আপনাদের সানস্ট্রোক হয়ে যেতে পারে। ঠিক আছে? ম্যাম, আমাদের Yes. অনলাইন এক্সামটা কবে হবে? 25 তারিখ না কত বলেছিল? না, আপনার তো 23 তারিখে এক্সাম আছে, মানে কালকে এক্সাম আছে আপনাদের। কটা থেকে? আপনাদের আছে কি? হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে তো মেসেজ কালকে এসেছে 12টা থেকে পোর্টাল স্টার্ট হবে, রাইট? 12টা থেকে। হ্যাঁ,
ওটা কি অনলাইনে হবে? যদি একবার আপনি যদি একবার অ্যাটেম্প করেন আপনাকে কিন্তু 8 ঘন্টা পুরো অ্যাটেম্প করে কমপ্লিট করে সাবমিট করে দিতে হবে। ওটা কি অনলাইনে হবে ম্যাম? কোশ্চেনটা অনলাইনে টিক চিহ্ন আসবে নাকি? হ্যাঁ অবশ্যই। আর বলছিলাম ম্যাম, আমরা তো কাজে থাকি, ক্লাসগুলো ছুটে যায়, তো ক্লাস হওয়ার আগে 1 ঘন্টা আগে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ গুলো করানো হয় তো খুব ভালো হয় জি ম্যাম। দেখুন এটা আমি মানছি বাট আপনাদের এটা হয়তো রিমাইন্ডার হিসেবে আপনাদের একটু কাজ মানে সুবিধেই হয়, কিন্তু আপনারা চেষ্টা করুন যতটা মনে রেখে জয়েন করার জন্য। এবং না, কাজের মধ্যে ব্যস্ত থাকি তো সেই জন্য বুঝতে পারছি না কখন ক্লাস হচ্ছে, কখন গিয়ে কাজের মাথায় থেকে যায়। হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে কি হয় যে মেসেজ গুলো দেখলে তখন মনে পড়ে যায় হ্যাঁ ক্লাস আছে আজকে, এরকম ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, আমি চেষ্টা করবো ব্যাক এন্ডের সাথে আমি কথা বলি, চেষ্টা করবো যে আপনাদের যাতে মেসেজ গুলো আপনারা হোয়াটসঅ্যাপে পান। আমার নতুন অনেকটা ক্লাস ব্যাচগুলোকে ছুটে গেছে actually ম্যাম তাই। নতুন ব্যাচে আমরা মেসেজ পাঠাই, এখনো পাঠাই, বাট পুরোনো যে ব্যাচেস গুলো হয়ে গেছে তারা মোটামুটি টাইমিংটা অলরেডি মানে তাদের জানা আছে, সেগুলো তাদেরকে আর পাঠানো হয় না। স্টিল আমি বুঝেছি আপনার ব্যাপারটা সেটা না ম্যাম, অফিসে থাকি তো তাই হ্যাঁ, অনেক বুঝছি। ছুটে যায়, কাজের মধ্যে থাকি তো মনে থাকে যে হ্যাঁ 3টায় জয়েন করতে হবে কিন্তু ভুলে যাই। ঠিক আছে, আমি একবার একটু ব্যাক এন্ডের সাথে আমাদের কথা টাইমটা বলবো। ম্যাম আমাদের টাইমটা 3টে থেকে কটা পর্যন্ত? 3টে থেকে স্টার্ট হয়, এন্ড টাইম কটা ক্লাসটা আমাদের? সরি, আমাদের ক্লাসের এন্ড টাইম কটা? 3টে থেকে স্টার্টিং টাইম, এন্ডিং টাইম কটা? সি এন্ডিং টাইমস যখন একটা শুনুন 1 ঘন্টারই ইয়ে ছিল, মানে আমার ছিল 1 ঘন্টার ক্লাসেস, তো এইগুলো যেহেতু অনেক কিছু আলোচনা করা থাকে, তো 1 ঘন্টার পরে যদি কারোর মনে হয় যে এক্সট্রা হয়ে যাচ্ছে, ইউ ক্যান লিভ, মানে পরে আপনি দেখে নিতে পারবেন। বেসিক্যালি 1 ঘন্টার 25 তারিখ কত পর্যন্ত থাকবে পরীক্ষা দেওয়ার টাইম? সেটা দেখুন, ওটা আপনার পোর্টালে 12টা থেকে স্টার্ট হবে, সেটা তো দিন থাকে। সানডে আই থিঙ্ক মিড মর্নিং অব্দি থাকবে আপনার টাইম, তো যে কোনো সময় আপনি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, অলরেডি আই হ্যাভ এক্সটেন্ডেড মাই ক্লাস, আই নো। তো আজকে আর বেশি আর কোনো কোয়ারিজ নিতে পারলাম না, আশা করছি। আচ্ছা, যেটুকু আজকে পড়ালাম সেটা একটু বোঝা গেছে। আই নো ফিউ পিপল আর অনলি দেয়ার, বাট যেটুকু যে কজনই আছে সেটা কি বোঝা গেছে? তাহলে হ্যাঁ ম্যাম বোঝা গেছে। Okay. তো নেক্সট দিন আমি আবার একটু রিভাইজ করে দেবো, বাট এবং কোয়েশ্চেন কিন্তু আমি তখনও করবো। আর আপনাদের তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে পরের দিন আপনি এক্সামটা দিয়ে দিন, তারপরে দেখা যাবে যে যদি রিকোয়ারমেন্ট থাকে পুরোনো কিছু ক্লাসেস আমরা রিভাইজও করে দিতে পারবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই উইল সি ইউ গাইস অন কামিং উইক। লাইক আপনাদের মনে হয় ক্লাস আছে টিউসডেতে, তাই তো?